পুড়ে যাওয়া হাত নিয়ে কষ্ট করে রান্না করছে শ্রেয়া। এমন না যে তার আশেপাশে কেউ নেই। বিয়ের বয়সী দুজন ননদ আছে, সুস্থ শাশুড়ি মা আছে, কিন্তু সকালবেলা সবার জন্য ভিন্ন আইটেমের ব্যবস্থা শ্রেয়াকে একাই করতে হবে। শ্রেয়ার শাশুড়ি রুবিনার ভাষ্যমতে, আমি অসুস্থ মানুষ, বেশি কাজ পারি না। আমার মেয়েরা এখন রান্নাবান্না কাজকর্ম করলে সুখ করবে কোন সময়? তুমি এখন এ বাড়ির বউ হয়ে এসেছ, তোমাকেই সব করতে হবে। শ্রেয়া প্রতিবাদ করে না। বিয়ের পর প্রথম দিকে একবার তার মা সৃষ্টি বেগমকে বলেছিল একদিন। সৃষ্টি বেগমের ভাষ্যমতে, বিয়ের পর মেয়েদের জীবন পাল্টে যায়, অমন একটু একটু হয়, মানিয়ে নাও, বউ হয়ে এত খুঁত ধরতে নেই, বাচ্চা কাচ্চা হলে সব কিছু তোমার দখলেই আসবে। শ্রেয়া তার মায়ের থেকে এসব শুনে বোবা হয়ে থাকত। মাঝে মাঝে কোনো কাজে ভুল হলে শ্রেয়ার স্বামী রনি ঠাস করে তার গালে থাপ্পড় দিলে শ্রেয়া অভিমান করে থাকত, কিন্তু কেউ এমন ছিল না যে তার অভিমান ভেঙে দিবে। এখন সে শ্রেয়া গড়ে উঠেছে রোবটের ন্যায়, যে যা বলে শ্রেয়া তাই করে। এই যে আজ তার হাত পড়ে গেছে, শ্রেয়া ছোট ননদ রুমা দেখেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া না করেই সে তার মতো ব্যস্ত থেকেছে। শ্রেয়ার কষ্টগুলো মাটি চাপা দিয়েই রেখেছে। বাবা নেই তার, পুলিশ ছিলেন তিনি, রিটায়ার্ড করার কয়েক মাস পর মারা গেছে। ছোট বোন রিমলি এখন এসএসসি দিয়েছে, তার পেছনে খরচ তো আছেই। শ্রেয়া গ্রামের সরকারি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছে। বাসা থেকে কলেজ, কলেজ থেকে সোজা বাসা। মায়ের কড়া নজরে থাকতো সে। মায়ের বাধ্য মেয়ে শ্রেয়া, তাকে যা বলা হয় সাথে সাথে করে দেয়। বাবা বেঁচে থাকলে আজ শ্রেয়া আরও পড়াশোনা করতে পারত, আর নিজের মতো একটা চাকরি জোটাতে পারত। শ্রেয়াকে নিয়ে তার বাবা দেখেছিল অনেক স্বপ্ন। বাবার মারা যাওয়ার 2 কি 3 মাস পর শ্রেয়ার বিয়ের সম্বন্ধ আসে। শ্রেয়ার প্রতিবেশীর আত্মীয় রনিরা সরল সহজ ঘটকোনো শ্রেয়াকে পেয়ে বাড়ির বউ করে নেন রুবিনা। পোড়া হাত নিয়ে রান্না করতে করতে পুরনো বাবা মেয়ের স্মৃতিগুলো কল্পনা করছিল শ্রেয়া। চোখ থেকে পানিও পড়ছে তার। হঠাৎ স্বামী রনির চিৎকার কানে ভেসে এলো। রনি বলে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, মহারানীর রান্না কত দূর, আজকাল দেখছি সময় মতো খাবারটাও পাবো না। রনির কথা কানে ভেসে আসতে শ্রেয়া তাড়াহুড়ো করে খাবার বাড়তে লাগলো। টেবিলে নিয়ে সাজিয়ে দিল খাবারগুলো। গলা উঁচি একটু জোরে বলল, খাবার রেডি, আসতে পারো। এক এক করে ঘর থেকে সবাই বেরিয়ে আসে। কি অদ্ভুত বিষয়, রান্নার সময় শ্রেয়ার হাত পোড়ার চিৎকারে কেউ আসেনি, কিন্তু এই পোড়া হাতে রান্না খাওয়ার জন্য একবার ডাকতেই সবাই হাজির। শ্রেয়া হাসি মুখে সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই দিব্যি খেয়ে নিল, কেউ একটু তার হাতের খোঁজ নিল না। শ্রেয়া নিজেই তাকালো তার পুড়ে যাওয়া হাতের দিকে। কড়াইতে তেল বসিয়ে দেওয়ার পর অপেক্ষা করছিল তেল হালকা তেতে আসলেই পেঁয়াজ কুচি দিবে, কিন্তু তেল গরম হওয়ার সাথে সাথে শ্রেয়ার ননদ সেখানে আসে পাশে থাকা ফ্রিজ থেকে বরফ নিতে। বরফ দিয়ে এখন সে মুখে ম্যাসাজ করবে। শ্রেয়া পেঁয়াজ হাতে নিয়ে কড়াইয়ের উপরে আসতেই ওর ননদ এসে ধাক্কা দেয়। ডান হাতের পুরো আঙ্গুল কড়াইয়ের কোনায় লেগে পড়ে যায়। রুমার হাতে থাকা বরফের টুকরো থেকে এক টুকরো বরফ তেলের উপর পড়তেই তেল ছিটে আসে শ্রেয়ার হাতের তালুতে। বেশ জোরেই চিল্লিয়ে বলে, কিন্তু কেউ আসলো না তার কাছে। উল্টো রুমা মুখ ভিঞ্চিয়ে বলে, সং সেজে দাঁড়িয়েছিলে কেন, একটু সাইড হলেই তো হয়। অথচ পেছনে অনেক জায়গা ছিল যেখান থেকে রুমা নিজেই যেতে পারত। তারপর শ্রেয়াকে এই হাত দিয়ে ঝাল বাটা লেগেছে। হাতের পোড়া জায়গাগুলো ফুলেছিল। বাটাবাটি করতে যেয়ে শ্রেয়ার পোড়া জায়গাগুলো ফেটে পানি বের হয়। ঝাল বাটে, কারণ রুমিনা ঝাল বাটার তরকারি খেতে খুব ভালোবাসে। মন মতো তরকারি না হলে শ্রেয়ার অনেক কথা শুনতে হয়, সাথে রনির কাছে মার তো খাবেই। আজকে শ্রেয়ার হাত পুরো লাল হয়ে আছে। একটু রনির দিকে তাকালো, সে তার ফোন নিয়ে ব্যস্ত। মনের মধ্যে অভিমান জমা হলো শ্রেয়ার, কিন্তু কিছু বলল না। রনি তার মতো খেয়ে চলে গেল। ঘরের সব কাজ শেষ করে একটু বসলো শ্রেয়া। এই তো একটু পরেই দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে শ্রেয়ার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। শ্রেয়ার বান্ধবী অর্পা ওকে মেসেজ দিয়েছি, বলল বাসা থেকে বের হওয়ার আগে আমাকে একটা মেসেজ দিবি, আমিও তখন বের হব। তো শাশুড়ির সংসারের চক্করে আমাকে 2 দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে চলে যেতে হয়, আর এমন পরিস্থিতি চাই না। তুই আগে বের হবি, তারপর আমি আসবো। মেসেজ দেখে হেসে দেয় শ্রেয়া। এই অর্পা আর রিমলি আছে বলেই শ্রেয়া আজ হাসি খুশি। বেস্ট ফ্রেন্ড আর বোন সময় না দিলে শ্রেয়া এতটাও শান্তিতে থাকতে পারত না। অর্পাকে লিখে দেয়, আচ্ছা ঠিক আছে, আমি বের হওয়ার পর তোকে মেসেজ দিব। বাড়ির কাঁচা বাজার ও ভিন্ন কেনাকাটার জন্য শ্রেয়াকে যেতে হয়। রনি ব্যস্ত মানুষ, তাই বাজারের দায়িত্ব শ্রেয়ার। আর এই বাজারের সুযোগে প্রায় বান্ধবী অর্পার সাথে সাক্ষাৎ করে শ্রেয়া। আজকে শাশুড়ি ও ননদের জন্য ফল আর বাদাম আনতে হবে, তাই আজ অর্পার সাথে দেখা করার সুযোগ পাচ্ছে সে। হাতে ঝিল এসে একটি বেঞ্চে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে 2 বান্ধবী শ্রেয়া ও অর্পা। বাজারের লিস্ট ও টাকাটা অর্পা ধরিয়ে দিয়েছে ড্রাইভারের হাতে। অর্পার শ্বশুর বাড়ির নিজস্ব গাড়ি এটা। ড্রাইভারকে দিয়ে বাজার করতে দিয়ে 2 বান্ধবী এই সময়টুকু আনন্দ করতে থাকে। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করে লেখাপড়া করে বড় হয়েছে দুজনে। কথার মাঝে অর্পা চোখ গেল শ্রেয়ার ডান হাতে। শ্রেয়ার হাতটি নিজের কাছে নিয়ে বলে, নিশ্চয়ই হাত পুড়ে যাওয়ার পর কেউ দেখেনি? লাট সাহেবগুলো খুব ব্যস্ত ছিল, তাই না?
এভাবে বলছিস কেন? ওদের কত ব্যস্ততা। ওর তো অফিসে যেতে হয়, ওর বোনদের পড়াশোনা, আর মা তো নিজেই অসুস্থ। তোর ওই শাশুড়ি মাকে তো আমি দেখি প্রায় টোটো করে ঘুরে বেড়ায়। কখন অসুস্থ থাকেন তিনি? আর তুই জানিস রোগ আসলে বাড়ে কিসে? রোগ বাড়ে অলসতায়। নিজেকে একটু খাটালে এ রোগ জমে থাকে না। এ বয়সে খাটানো যায় নাকি? ঘরে যে দুটো বড় বড় বিয়ের বয়সী মেয়ে রেখেছে, তাদেরকে দিয়ে কেন কাজ করায় না? ওরা পড়াশোনায় ব্যস্ত। আর এমনিতে এখানেও কাজ করবে, আবার শ্বশুর বাড়িতেও করবে, এটা হয় নাকি? এই যেমন আমি বাপের বাড়ি থাকতে আরামে কাটিয়েছি, এখন তো জীবন আলাদা। শোন শ্রেয়া, আমাকে ভূগোল বোঝাতে আসবি না। শ্বশুরবাড়ি আমারও আছে। কই, তারা তো এমন না। ননদ আমারও আছে, হ্যাঁ একটু অহংকারী, কিন্তু আমাকে কাজের উপর চাপিয়ে রাখে না। আমার স্বামী তো এমন করে না আমার সাথে। আমার সামান্য হাতে চোট লাগলে ও মলম লাগিয়ে দেয়। আর তোর হাতে তো বিন্দু বিন্দু করে অনেক জায়গায় পড়েছে। বড় আঙ্গুলের কি বিশ্রী অবস্থা তোর, আর হাতটি তো পুরোই লাল জমাট বেঁধেছে। আর কি কি করেছিস সে হাত দিয়ে? প্রতিদিন যা করি। আমার শাশুড়ির তো ব্লেন্ডারের খাবার ভালো লাগে না, তাই পাটায় বেটে রান্না করি। কাঁচামরিচ বাড়তে যেয়ে হাতে একটু লেগেছিল, এই আর কি। তুই তো প্রতিদিন তাদের মন জুগিয়ে চলিস। আজকের একটা দিন কি খুব কষ্ট হয়ে যেত ভিন্ন রান্নার খাবার খেলে? অতটাও খারাপ লাগে না ব্লেন্ডারে রান্না করলে। অন্তত তোর অবস্থার দিকে তাকিয়ে চোখ ভিজে আসে শ্রেয়ার। এরকম কতবার গেছে আসছে, সৃষ্টি বেগম সব জানেন। তিনি যখন সহ্য করতে বলে তখন আর শ্রেয়া কি করবে? রিমলি একটু প্রতিবাদ করতে চাইলে সৃষ্টি বেগম তাকে আটকে দেয়। সব কিছু ভেবে শ্রেয়া বলে, সব কিছু ছেড়ে ছুটে তোর কাছে আসি একটু শান্তির জন্য। এখন তুইও দেখছি এ নিয়ে পড়ে আছিস। ভালো লাগে না আর আমার এসব। আচ্ছা দোস্ত, সরি। আচ্ছা চল আজ রেস্টুরেন্টে যাই, ওখানে আজ ডিসকাউন্ট আছে। চল ছোটবেলার মতো ডিসকাউন্ট দেখিয়ে ছুটি খাবার খেতে যাই। সম্মতি জানালো শ্রেয়া। উঠে গেল দুজনে রেস্টুরেন্টের দিকে। হাসি খুশি হয়ে শ্রেয়া ও অর্পা হাঁটছিল রেস্টুরেন্টের পাশ দিয়ে। আর দুই পা হাঁটলেই রেস্টুরেন্টে ঢোকার দরজা। ঠিক ওই সময় কাচের দরজা দিয়ে শ্রেয়ার চোখ যায় রেস্টুরেন্টের ভিতরে। থমকে যায় শ্রেয়ার পা। রেস্টুরেন্টের ভিতরে একটি মেয়ের হাত ধরে ভালোবাসার পরশ দিয়ে যাচ্ছে রনি। মেয়েটি চোখে চোখ রেখে প্রণয় বাক্য আদান প্রদান চালিয়ে যাচ্ছে তারা। 1.5 বছরের সংসারে কত কিছু সহ্য করে এসেছে, অথচ যার জন্য এত কিছু সহ্য করা, সে অন্য নারীতে মেতে আছে। শ্রেয়ার কাঁধে হাত রাখলো অর্পা। বলে, কি হয়েছে, চল ভিতরে। ভিতরে যেতে পারবো না। কেন? ওখানে রনি আছে, তাও কি না অপ্রীতিকর অবস্থায়। অর্পা তাকালো শ্রেয়ার দৃষ্টি বরাবর। রনির গা ঘেঁষে বসে আছে মেয়েটি। রনির গালের কোণে লিপস্টিকের ছাপ স্পষ্ট। অর্পা সেদিকে তাকিয়ে আবার তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়া নিশ্চুপ নীরবতা পালন করছে, কোনো হেলদোল নেই তার। অর্পা সুযোগ বুঝে কিছু ছবি তুলে নিল, তারপর শ্রেয়ার হাত ধরে নিয়ে আসে আবারও হাতের চিলে। বলে, এই অন্যায়ের কি বিচার করবি না? শ্রেয়া অসহায় দৃষ্টি দিল অর্পার দিকে। বলে, আমি একা কিভাবে অন্যায়ের বিচার করব? মাকে তো বলবে সহ্য করে নিতে। মায়ের একটাই কথা, স্বামীরা এমন একটু একটু হয়, আমাদের মানিয়ে নিতে হবে। আমার ফুপুর এমন হয়েছিল। ফুপুকে মা বলেছিল মানিয়ে নিতে। এই সমাজ নাকি ডিভোর্সি নারীকে স্বীকৃতি দেয় না, আর আমার কিছু হলে তার ইফেক্ট নাকি রিমলির উপরেও পড়বে। ওর জন্য কোনো ছেলে পাবে না। বাহ, কি সুন্দর একটা যুক্তি দিল। বড় মেয়ের উপর দিয়ে ঝড় বয়ে যায়, আর উনি দেখছেন সমাজ। কিন্তু এভাবে কি সংসার হয় বল? যেখানে তোর স্বামী অন্য নারীতে মেতে আছে, তোকে সুখে রাখে না, তার সাথে কিভাবে থাকবি সুখে? কি করব আমি? আমার তো কোনো রাস্তা নেই। আমার বাবা বেঁচে থাকলে ছুটে বাবাকে বলতাম, বাবা তোমার মেয়ে সুখে নেই, তার সাথে এমনিতেই অন্যায় অবিচার হয়। আর আজ তোমার মেয়ে তার স্বামীর আরেক রূপ দেখল। বাবাকে বললে বাবা আমাকে গ্রহণ করত, কিন্তু মা তো এমন না। বাবা মারা যাওয়ার পর কোনো মতে চলে যাচ্ছে। আমি নিজেই দেখছি মা কোনো মতে প্রায় সময় পান্তা ভাত খেয়ে বোনের পড়াশোনা চালায়। বাবার অল্প কয়টা রিটায়ার্ডের টাকা, সংসার চলেই বা কোথায়? আমি যে কিছু করব সে উপায় তো আমার জানা নেই। শ্রেয়ার কথাগুলো যুক্তিসম্মত। সংসার ত্যাগ করা সহজ, কিন্তু তারপরের জীবন খুবই কঠিন। কত শত মেয়ে আছে স্বামী সংসার ছেড়ে আসার পর আরও বাজে পরিস্থিতিতে পড়েছে। আবার এরপরে ভালো কোনো ছেলের সাথে বিয়ে হবে কি না এটার গ্যারান্টি বা কি? প্রিয় বান্ধবীকে নিয়ে ভাবতে লাগলো অর্পা। কিছুক্ষণ চিন্তাভাবনা করে মুখে হাসি ফুটিয়ে বলে, আরে বোকা, আমাদের তো বিবিএ কমপ্লিট। খুব হাই রেঞ্জের জব না পেলেও মানসম্মত জীবন চালানোর মতো জব আছে। কিন্তু আজকাল জবের জন্য যে দালাল লাগে, মানুষের কুনজর তো আছেই। আবার আজকাল চাকরির ক্ষেত্রে কিছু অ্যাডভান্স দেওয়া লাগে। আমি কোথায় পাবো এগুলো? আমার শ্বশুরের নিজস্ব বিজনেস আছে, ওটা এখন আমার ভাসুর দেখে। উনি ওই ফ্যাশন হাউসের সিইও। ওখানে এখন নিয়োগ চলছে। তুই সেখানে জব করবি? আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার ভাসুর মানুষটা ভালো, একদম আমার বরের মতো। আমার শ্বশুরবাড়িতে যদি ভালো ব্যবহার আর ভালো মনের কাউকে দেখে থাকি, তারা হলো আমার স্বামী, শ্বশুর, ভাসুর আর আমার কাকি শাশুড়ি। বাকিরা আছে একটু ক্যাটকেটে, কারণ আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, ওদের মতো ওয়েস্টার্ন হয়ে চলি না। তবে আমার স্বামী ঠিক থাকাতে আমার জগৎ ঠিক আছে। কত কিছু বাদ। তুই চাকরি করবি কিনা বল, তাহলে মিরাজের সাথে কথা বলে আমার ভাসুরের কোম্পানিতে জবের ব্যবস্থা করে দেব। আমি পারবো কিনা এটাই তো ভাবছি।
দেখ শ্রেয়া, দুনিয়াটা না অনেক কঠিন। তুই যেভাবে আছিস তাকে বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আজকে কালকে ছাড় দিতে দিতে তুই যে সারাটা জীবন এইভাবে ভুগবি, তুই বুঝতে পারছিস তোর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তুই ওই নোংরা পুরুষের থেকে সরে আয়, আমি বলছি। আমি তোকে সাধ্য মতো সাহায্য করব। তার আগে একটু মিরাজের সাথে কথা বলি। যদিও আমি আর মিরাজ মিলে ভাইয়াকে বোঝালে ভাইয়া রাজি হবে। আর রনি কি আমাকে ছেড়ে দিবে? ও যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, আমি সেই সুযোগ আসতেই দিব না। প্রমাণ নিয়ে এসেছি, তোর হাতের স্পট, তারপর এই ছবি, এগুলো কি কম নাকি? শুধু ওই কাপুরুষকে শাস্তি দিতে হবে। সমাজে এদের মতো পুরুষদের জন্য মেয়েরা অবহেলিত। বর ঠিক থাকলে হাজার হোক শান্তিতে থাকা যায়। এতদিন যেভাবে থেকেছিলি আমি কিছু বলিনি, কিন্তু এমন বাজে লোকের সাথে থাকছিস, অবশ্যই আমি এর প্রতিবাদ করতে বলবো। যে মেয়ের সাথে তোর স্বামী ঘুরছে তাকেও তো সবটা বুঝতে হবে। তুই একদম ঠিক বলেছিস। তুই আমাকে এই চাকরি দিতে পারলে আমি একটু সাহস নিয়ে এগিয়ে যেতে পারবো। দোস্ত শোন, আমি চাকরি দিব, যেমন ঠিক তেমন আজকে থেকে তোকেও কিছু করতে হবে। কি করতে হবে আমাকে? আজ তোর স্বামী বাসায় আসার পর ফোনের ক্যামেরা অন করে তার সাথে ঝামেলা করবি। এগুলো থাকবে আসল প্রমাণ। তুই নির্যাতন সহ্য করেছিস তার প্রমাণ থাকবে, আর তোর বরের এসব বাজে কাজের প্রমাণ থাকবে। তাহলে আঙ্গুল তোর দিকে না রনির দিকে আসবে। আর আমি আজকে ভাইয়ার সাথে কথা বলে তোকে জবের ব্যবস্থা করে দিব। তোর কোয়ালিফিকেশন দিয়ে জব হয়ে যাবে। শুধু তোর এই ভীত ভাব কমাতে হবে। একটা কথা মাথায় রাখবি, তোকে দুর্বল করতে অনেক বাধা আসবে। শুভাকাঙ্ক্ষী হয়ে কেউ পাশে না থেকে বড় বড় কথা বলে চলে যাবে, কিন্তু পায়ের নিচের মাটি শক্ত রেখে নিজের প্রতি কনফিডেন্ট রেখে তোকে একা এগিয়ে যেতে হবে। তুই দুর্বল ছিলি বলেই তোকে সবাই পেয়ে বসেছে। এখন একটু কঠোর হ, দেখবি কেউ কিছু করতে পারবে না। একদম ঠিক কথা বলেছিস তুই। আমাকে পরিবর্তন হতে হবে। তুই পাশে আছিস বলে আমি একটু স্বস্তি পেলাম। তোর মতো ফ্রেন্ড যেন সব অসহায় মেয়ের হয়। বলি অর্পাকে জড়িয়ে ধরে শ্রেয়া। অর্পা মুচকি হেসে বলে, আমার মতো ফ্রেন্ড পাওয়ার আগে দোয়া কর। আমার বরের মতো বর যেন সবার থাকে। ইনফ্যাক্ট শুধু আমার বর না, আমার শ্বশুর বাড়ির অর্ধেক মানুষ অনেক ভালো। এমন পরিবার হলে আর কিছু লাগে না। আসলেই তুই লাকি। তুইও লাকি হবি, শুধু ধৈর্য ধর। ড্রাইভার চলে এসেছে। শ্রেয়া ফল ও বাদাম নিয়ে ড্রাইভারকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু। আমাকে ধন্যবাদ দিতে হবে না মা, তোমার ব্যাপারে অনেক শুনেছি অর্পা মায়ের থেকে। আসলে আমি আমার মেয়েটারে ছোটবেলা থেকে তৃপ্তি করে কিছু খাওয়াই নেই। ওর কোনো পছন্দের জামা কাপড় কিনে দিয়ে নেই। মেয়েটাকে না দিয়ে সব ছেলের পিছনে শেষ করছি, অথচ ছেলে আমার সফল হয়ে আমাকে চেনে না। আমার মেয়েটা বেঁচে থাকতে ও শ্বশুর বাড়িতে থেকে অনেক নির্যাতন সহ্য করে মারা যায়। আমার নাতিরে পেটে নিয়েই অভিমান করে পরপারে চলে গেছে মেয়েটা। এখন বুঝি মেয়েটা কত অভিমান করেছে আমার উপর। আমার বড়লোক ছেলের বাপ হয়েও আমি আজ ড্রাইভার। এটাই হয়তো প্রকৃতির বিচার। তাই আমি নিজে থেকে অর্পা মাকে বলছি, তোমার জন্য যতটুকু সাহায্য লাগে আমি করব। তুমি মন খুইলা অর্পা মার লগে এইটুকু গল্প করবা। আমি এক অসহায় বাপ হইয়া না হয় আপন মেয়ের সুখ না দেখলেও আরেক মেয়ের সুখ দেখলাম, এতেও কেন জানি আমার শান্তি লাগে। কথাগুলো বলতে বলতে লোকটির চোখ দিয়ে পানি পড়তে থাকে। শ্রেয়া নিজেরও কান্না পায়। আসলে এই পৃথিবীতে এক এক মেয়ে এক এক দিক থেকে সুখে থাকে। কোনো মেয়ের বাবা তাকে মূল্য দেয় না, আবার কোনো মেয়ের স্বামী মূল্য দেয় না, আবার কোনো মেয়ের বাবা স্বামী কেউই মূল্য দেয় না। যেমন এই ড্রাইভার আঙ্কেলের মেয়ের জীবন। আবার কোনো মেয়ে তার বাবার কলিজা হয়ে থাকে, যেমন শ্রেয়া ও রিমলি। অর্পার মতো কিছু কিছু মেয়ে আছে ভাগ্য করে স্বামী পায়। অর্পা নিজেও কষ্ট করে বড় হয়েছে, কিন্তু ওর বর একজন আর্কিটেকচার। সেদিক থেকে তার মনে নেই অহংকার। অর্পাকে যথেষ্ট সম্মান করে। অর্পার ছোট ছোট ইচ্ছা পূরণ করে। কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি থেকে হাঁটতে থাকে শ্রেয়া। বাড়িতে এসে ফল ও বাদামের প্যাকেটগুলো টেবিলে রাখতে রুবিনার কটুবাক্য কর্ণপাত হলো শ্রেয়ার। মহারানীর তাহলে বাসায় আসার সময় হয়েছে? তো বাইরে কে এমন রাজকার্য করেছিলে শুনি? আমার ছেলের পিছনে পিছনে কোনো সম্পর্কে যাওনি তো? বিদ্রুপের হাসি ফুটে এলো শ্রেয়ার ঠোঁটে। যে কাজ তার ছেলে করছে সে কথাটি নিয়ে বলছে তাকে। শ্রেয়া ভদ্রভাবে বলে, আসলে মা, আজকাল বাজারে যে ভিড়, ফলের দোকানে থাকতে বেশি সময় লেগে যায়। বাকি দোকানগুলো তো বাদই দিলাম। আর বোনেরা তো আবার কিছু ফেস প্যাকের কথাও বলেছিল, ওগুলো কিনতে হয় তাই। বাহ, এখন আমাদের দোষ দিচ্ছ ভাবি? তুমি নিজে দেরি করে আমাদের দোষারোপ করো, এটা কেমন কথা? বাইরে যাবে তাই দুটো জিনিসের লিস্ট দিয়েছি, বলে ওঠে শ্রেয়ার বড় ননদ রুহি। রুবিনা খোঁচা দিয়ে বলেন, দেখ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি। ঠিক ওই বাইরে এতক্ষণ কার না কার সাথে ফুর্তি করেছিল। আসলে মা, আপনি যেটা ভাবছেন ওটা আমি নাও করতে পারি, তবে অন্য কেউ করতে পারে। কি বোঝাতে চাও তুমি? কিছু না মা, আমি সন্ধ্যার জন্য কি নাস্তা বানাবো বলে দিন। রুবিনা বলে, আমার জন্য নুডলস আর চা। রুহি বলে, আমার জন্য বেগুনি আর রুমার জন্য আলুর পরোটা। রুহি আর রুমা শ্রেয়ার দুই ননদ। এরা কেউ কখনো শ্রেয়াকে সম্মান করেনি, আজও করলো না। শ্রেয়া মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। রান্না করতে শুরু করলো। শ্রেয়া এমন সময় তার মা তাকে কল করেছে। রিসিভ করতেই সৃষ্টি বেগম বলেন, কেমন আছিস মা? খারাপ থাকলেও তো তোমার যায় আসে না মা, তাহলে জিজ্ঞাসা করো কেন? এটা কেমন কথা? তুই আর রিমলি তো আমার জীবন। তোদের সুখের কথা চিন্তা করেই তো আমি এত কিছু করি। কি করছো এখন তুমি?
নকশি কাঁথা বুনছি রে, তোর জন্য একটা আর এমলির জন্য একটা, তোদের দুই বোনের জন্য দুইটা আলাদা আলাদা কাঁথা। এবারের কাঁথা তোর আগে যেটা পছন্দ হবে ওটা তুই নিবি। রিমলিকে বলে দিয়েছি মেয়েটা আমার দূরে থাকে, ওর যেটা মন চাইবে ওটা নেবে। শ্বশুরবাড়িতে তো আবদার করতে পারবি না, মায়ের কাছেই না হয় আবদার করলি। শ্রেয়ার কান্না পাচ্ছে। মা তার জন্য সব কিছু করে, এখন যদি কথা আসে মেয়ের সুখের জন্য তার জীবন দিতে হবে, সে নির্দ্বিধায় দিয়ে দেবে। কিন্তু সমাজের কথা ভেবে সে মুখ লুকিয়ে রাখে। পুরাতন সময়ের মানুষ তিনি, কোনো ঝামেলা জড়াতে পছন্দ করেন না। আগেকার বউদের শিক্ষা দীক্ষা ছিল ভিন্ন, ওরা সব সময় মুখ লুকিয়ে মাথা নত করে রাখতেন। সৃষ্টি বেগম হয়েছেন ঠিক তেমন। শ্রেয়ার বাবার অঢেল ভালোবাসা পেলেও তিনি ছোট থেকে শিক্ষা পেয়েছেন স্বামী যেমন রাখবে তোমাকে তেমন থাকতে হবে। এই শিক্ষাটা তিনি শ্রেয়া ও রিমলিকেও দিয়েছেন। এটা ভালো শিক্ষা হলেও সব পুরুষের জন্য যে এই শিক্ষা সমান না, এটা সৃষ্টি বেগমের মাথায় আসেনি। শ্রেয়া কিছু একটা ভেবে সৃষ্টি বেগমকে বলে, আচ্ছা মা, রনির যদি বাইরে কোনো নারীর প্রতি আসক্তি থাকে আমার কি করা উচিত? থমকে গেলেন সৃষ্টি বেগম, তারপর বলেন, এমনটা কেন হবে শুনি? তুই কি কম সুন্দরী যে তোর বর অন্যদিকে যাবে? যেতে কত দূর? যদি যায় তাহলে আঁচল দিয়ে বেঁধে রাখবি। তোকে কতদিন বলেছি কাজ শেষ করে একটু নিজেকে পরিপাটি রাখবি, স্নো পাউডার মাখবি, তাহলে দেখবি বর তোর কাছেই থাকবে। ঘরের বিরিয়ানি বাসি হলে অমন একটু পান্তা ভাতে নজর দেয়, কিন্তু বিরিয়ানি যখন আবার স্বাদের হয় তখন ঘরের মালিক সারা দুনিয়া ছেড়ে ঘরেই ফিরে আসে। মলিন হাসল শ্রেয়া। তার মা একবারও বলল না যে আমি আছি, তুই আমার সাথে আমার মতো অল্প দুটো খেয়ে থাকবি, কিন্তু সুখে থাক। মা মেয়ে কিছু একটা জুটবে। উল্টো তার মা তাকে পুরনো কিছু বানিয়ে শুনিয়ে দিল। অবশ্য সৃষ্টি বেগম যে পরিস্থিতিতে আছেন তাতে করে নিজেই ঠিকভাবে চলতে পারেন না। দুই মেয়ে কিভাবে টানবেন? যে সমাজে বেঁচে আছে সেই সমাজ প্রতি পদে পদে মানুষের পিছনে লেগে থাকে। নিজ স্বার্থ না থাকলেও মানুষ অন্যের পিছনে লাগতে খুব পছন্দ করে, এটা তাদের অভ্যাস। সেখানে শ্রেয়া ডিভোর্সে ফেরত গেলেও নিজে তেমন কিছুই করতে পারবে না, উল্টো সমাজ কুড়ে কুড়ে খাবে। এর থেকে এই ঢাকা শহরে থেকে তাকে নিজের পথ নিজে খুঁজে নিতে হবে। সুযোগ যখন আছে তার ব্যবস্থা তাকেই করতে হবে। মায়ের সাথে কথা বলা শেষ করে এক একজনের জন্য নাস্তা বানিয়ে নিল শ্রেয়া। সবাই মিলে এক একজনের মনের মতো খাবার উপভোগ করছে, কিন্তু শ্রেয়াকে একটুও বলছে না তাদের সাথে বসতে। শ্রেয়ার মনে পড়ে যায় তাদের বাসায় থাকতে পুরো পরিবার একসাথে অনেক আনন্দ করত। শ্রেয়ার বাবা আসার সাথে সাথে শ্রেয়া ও রিমলি পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় আসতো। সৃষ্টি বেগম নাস্তা রেডি করে রাখত, পুরো পরিবার একসাথে বসে খেত। কেউ অভিমান করলে তার অভিমান ভাঙিয়ে দিত। ছোট টিনের ঘরে থেকেও সুখ ছিল শ্রেয়ার। এমন ঢাকার এত বড় ফ্ল্যাটে থেকেও সে শান্তি পাচ্ছে না শ্রেয়া। রনে এসেছে মাত্র। শ্রেয়া এখন কিছু বলল না। স্বাভাবিকভাবে কেউ বাইরে থেকে আসার সাথে সাথে তার সাথে ঝগড়া লাগালে অশান্তি আরও বাড়বে। তাই শ্রেয়া এখন রাতের খাবারের ব্যবস্থা করবে। রান্না শেষ করে হাত মুছে যে শ্রেয়া ফোন হাতে নিল দেখল অর্পার মেসেজ। অর্পা বলে, দোস্ত, রনি ভাইয়ের ফোন পাসওয়ার্ড জানলে ওর গ্যালারি আর বিভিন্ন অ্যাকাউন্ট দেখিস, আর কোনো প্রমাণ পেলে ছবি তুলে নিবি। শ্রেয়া লিখে দেয়, আচ্ছা। ওদিকটার কি খবর? চাকরির কি ব্যবস্থা হয়েছে? বড় ভাই আসুক তারপর কথা বলছি আমি। মিরাজের সাথে কথা বলেছি আমি অনেক আগে, ও বলল বড় ভাইয়ের সাথে কথা বলবে। তারপরও আমি আর মিরাজ মিলে কথা বলবো একবার। ওরা দুই ভাই একে অপরের কলিজা প্রায়। একজন আরেকজনের মুখ থেকে কিছু ইচ্ছার কথা শুনলেই পূরণ করে দেয়। এই যে আমাকে এই বাড়ির ছোট বউ করেছে, মিরাজ একবার বলেছে ও আমাকে ভালোবাসে, আর বড় ভাই শ্বশুর মিলে আমাদের বাসায় হাজির। অল্প একটু বেশি কথা বলে, এটা ইচ্ছা করেই বলে, কারণ ও জানে ওর এই বেশি বেশি কথা বলাতে শ্রেয়ার মন ভালো হয়ে যায়। বিশেষ করে মানুষের মুখে পজিটিভ কথা শুনলে মন নিজে থেকেই ভালো হয়ে যায়। শ্রেয়া অর্পার মেসেজ দেখে হেসে দেয়। গাড়িতে জানালার দিকে মুখ ফুলিয়ে বসে আছে মিমি, ড্রাইভ করছে ফারাজ। একবার মিমির দিকে তাকিয়ে দেখছে তো একবার ড্রাইভ করতে মন দিচ্ছে। কিছুক্ষণ এরকম করে ফারাজ বলে, তা মামুনি, কি এমন হলো যে মুখ ফুলিয়ে আছো? পাপার দিকে তাকাবে না? পাপা আমাকে এখন নাগরদোলায় উঠতে দিল না কেন? এমনিতেই আমার মন খারাপ আজ, আর তার ভিতরে আমাকে খেলতেও দিল না। 7 বছর বয়সী চঞ্চল মিমির এমন কথা শুনে হেসে দেয় ফারাজ। বলে, এই রাতে নাগরদোলায় উঠলে তুমি অসুস্থ হয়ে যেতে মা। নাগরদোলায় এমনি একটু রিস্ক থাকে, কিন্তু দিনের চারদিকে আলো জ্বলতে থাকে, তখন যত খুশি নাগরদোলায় উঠাবো। আজ প্লেগ্রাউন্ডের লাইট নষ্ট ছিল, ওরা ঠিক করতেছে, আমরা নেক্সট দিন খেলবো না হয়। আর এমনিতেও তোমার মাইগ্রেনের জন্য আমি তোমাকে এখন উঠতে দেইনি। সারাদিন অনেক লাফালাফি করেছো। পাপা এতটাও পচা না। হ্যাঁ পাপা অতটাও পচা নয়, কিন্তু পাপা একটু একটু পচা। স্মিথ হাসে ফারাজ মেয়ের সাথে কথায় পারবে না, মন দিতে থাকলো ড্রাইভে। গাড়ি এসে থামলো বাসার সামনে। মিমি এখনও মুখ ফুলিয়ে রেখেছে। জানালার দিকে মুখ তার। ফারাজ ব্যাক সিট থেকে একটি পুতুল নিল, মিমির দিকে দিয়ে বলে, এটা আমার প্রিন্সেসের জন্য কিনেছি, প্রিন্সেস কি এটা অ্যাকসেপ্ট করবে?
মিমি ঘুরে তাকালো। পুতুল দেখে অবাক হয়ে খুশি হলো সে। সাথে সাথে পুতুল নিয়ে ফোকলা দাঁতের হাসি মুখে ফুটিয়ে নিল। তারপর দুজনে একসাথে বাসার দিকে হাঁটতে থাকে। ড্রয়িং রুমে ছুটে আসতে নেয় অর্পা। ফারাজ আর মিমি এসেছে এখন। তাদের সাথে কথা বলবে শ্রেয়াকে নিয়ে। দ্রুত হাঁটতে যেয়ে অর্পার সাথে ধাক্কা লেগে একটু ফুলদানি পড়ে যায়। জোরে শব্দ পেয়ে বাইরে এসে দেখলো অর্পার শাশুড়ি জিনিয়া মডার্ন শাড়ি পরিহিতা এক রমণী অর্পার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। অর্পাকে তার পছন্দ না, গরিব ঘরের ক্ষেত মেয়ে বলে তার যত সমস্যা। তেরে এসে অর্পাকে বলে, এগুলোর মূল্য কত তুমি জানো? থেকেছ তো ওই গ্রামের টিনের ঘরে, কোনো রকমে পড়াশোনাটুকুই করেছ। সেই গুণ দিয়েই আমার ছেলের মাথা খেয়েছ। না আছে সুন্দর রূপ, না আছে এই সমাজে চলার গুণ, আর না আছে মা হওয়ার ক্ষমতা। শাশুড়ির মুখে শেষের কথাটি শ্রবণ হতেই অর্পা কষ্ট পেল। চোখ ঝাপসা হয়ে এসেছে তার। অর্পার বিয়ে হয়েছে শ্রেয়ার আগে, প্রায় 2 বছর হতে চলল। এখনও বাচ্চা হয়নি তার। শাশুড়ি আগে তার গরিব আর ক্ষেত হওয়া নিয়ে কথা শোনালেও এখন বাচ্চা না হওয়া নিয়েও কথা শুনিয়ে নেয়। আমাদের এখনও বাচ্চা হয়নি মানে এই না যে এটা অর্পার সমস্যা মা। অর্পা আমার বউ মানে তোমাদের ছোট বৌমা। তাহলে ওকে কেন সম্মান দাও না তুমি? গরিব ঘরের মেয়ে হলেও ও কারো মেয়ে ছিল, এখনই মিরাজ চৌধুরীর বউ হয়ে এসেছে। গরিব ঘরের মেয়ে হয়ে না হয় সম্মান নাই আসলো, কিন্তু তোমার বৌমা হিসেবে ওকে সেই সম্মানটা দেওয়ার কথা। মিরাজের কথা শুনে সবাই তাকালো উপরের দিকে। কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে মিরাজ। অর্পাকে ভালোবেসে বিয়ে করেছে সে। গ্রামে বসবাসরত চঞ্চল দুষ্টু মেয়েকে দেখে বাবা আর ভাইকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয় মিরাজ। বাসার বাকি সদস্য রাজি না থাকলেও একমাত্র মিরাজের ভালো লাগাতে বিয়েটা হয়। মিরাজের সবসময় একটাই কথা, বাচ্চা হোক বা না হোক এই হাত আমি কখনো ছাড়ব না। যাকে ভালোবেসে বিয়ে করেছি তার সুখ দেখতে না পারলে ব্যর্থ স্বামী হলাম আমি। মিরাজের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। জিনিয়া খিটমিট করতে করতে ঘরে আসেন। মিমি দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে। অর্পার কানের কাছে ফিসফিস করে বলে, জানো কাকিয়া, আমি না পাপাকে বুদ্ধ বানিয়েছি। তাই? কিভাবে? মিথ্যে মিথ্যে রাগ করে। পাপা আমার রাগ ভাঙাতে এই পুতুল দিয়েছে বলে মুখের সামনে ছোট ছোট হাত নিয়ে হাসতে থাকে। দূর থেকে ফারাজ ফোঁস করে এক নিঃশ্বাস নেয়। মিমি যে দুষ্টুমি করছে এটা ফারাজ জানে। এখন সে তার কাকিয়ার সাথে সব কিছু বলবে। এটা প্রতিনিয়ত হয়। ফারাজ উপরে উঠতে নিলে অর্পা বলে, একটু কথা ছিল ভাইয়া। ফারাজ দাঁড়িয়ে পড়ে। অর্পার দিকে তাকিয়ে বলে, মিরাজ আমাকে বলেছে তোমার বান্ধবীর বিষয়ে। তার সিবি দিও, আমি সব কিছু দেখে তোমাকে জানাবো। আচ্ছা। ফারাজ উপরে চলে যায়। অর্পা খুশি হয় খুব। তার বান্ধবীর কোনো একটা ব্যবস্থা তো হলো। শ্রেয়ার রেজাল্ট ভালো। এমনিতেও অর্পা বিয়ের পর পরীক্ষা দেওয়ায় ওর মন খুব বেশি একটা পরীক্ষার খাতা ছিল না, কিন্তু শ্রেয়া মনোযোগ দিয়ে সবসময় পড়ালেখা করেছে। এটুকু অর্পা শিওর যে শ্রেয়ার রেজাল্ট নিয়ে ফারাজ আপত্তি করবে না। সাথে সাথে অর্পা শ্রেয়াকে মেসেজ দিয়ে বলে, তোর সিবি পাঠা আমার কাছে, আমি বড় ভাইয়াকে দিব। বলেই মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে খেলা করতে থাকে মিমির সাথে। শ্রেয়া মেসেজটি দেখে রিমলিকে কল করে। শ্রেয়ার বাবার ফোনটি রিমলি ব্যবহার করে। টাচ ফোন ব্যবহার করতে পারেন না সৃষ্টি বেগম। তিনি সাদাসিধা মানুষ। রিমলি ফোন ধরতেই শ্রেয়া বলে, কেমন আছিস বোন? আমি ভালো আছি। তোমার মতো শ্বশুরবাড়ি আমার নেই যে আমি দুঃখে থাকবো। যদি বলো দুঃখ আমার কিসে, তো আমি বলবো তোমার ওই শ্বশুরবাড়ির অত্যাচার যেটা তুমি সহ্য করো, ওগুলোতে আমার দুঃখ। ঠোঁট প্রসারিত করে শ্রেয়া। এই ছোট বোনটার কাছেও ধরা পড়েছে তার দুঃখ। কেনই বা পড়বে না? এই যে বিবাহিত জীবনে প্রায় 3 থেকে 4 বার শ্রেয়ার গালে রনির 5 আঙ্গুলের ছাপ দেখেছে। এগুলো তো প্রমাণ যে বোন কেমন আছে। রিমলি তো কম দেখেছে, শ্রেয়া তো এর থেকেও বেশি সহ্য করেছে। শ্রেয়ার পিঠে মারের দাগ নজর এড়ায় না রিমলির। রনিকে কথা শোনাতে চেয়েছিল, শ্রেয়া আটকে দেয়। এই জন্য রিমলি রাগ দেখায় শ্রেয়াকে, কিন্তু বোনের সাথে কথা বলা থামেনি। শ্রেয়া হালকা হেসে বলে, যদি বলি এবার আর তোর বোন থেমে থাকবে না, তখন সুখে থাকবি তো? অবাক হয় রিমলি। বলে, মানে কি আপু? মজা করছো তুমি? ওই নরপশুর কাছ থেকে সরে এসে আমাদের ছোট ঘরে আদৌ ফিরবে তুমি? তোর বোনের আসল পরিচয় তো ওটাই। সে যাই হোক, আমাকে ইমেলে সিবি পাঠিয়ে দে। বাবার ইমেলে দেখ, আমার জন্য সিবি বানানো আছে। বাবাই করে রেখেছিল সিবি। আর কম্পিউটার দোকান থেকে ফোনে ট্রান্সফার করে নে, আমাকে বলেছিল বাবা। তুমি সিবি নিয়ে কী করবে আপু? একটু জোরেই বলে রিমলি। শ্রেয়া বলে, আসতে বোন, মাকে এখন কিছু জানতে দিব না, কাউকে কিছু জানাবো না। অনেক কিছু হয়েছে যেটা আমি আর নিতে পারছি না। এবার আমি একটু মুক্ত হাওয়া চাই। তাই নিজে কিছু করে এখান থেকে চলে যাব। তোদেরকেও আমি দেখব। খুশি হলো রিমলি। ফিসফিস করে বলে, আচ্ছা ঠিক আছে আপু, আমি তোমাকে পাঠিয়ে দেব। আর হ্যাঁ, আমাকে ফ্রি হয়ে সব কিছু জানাবে। তোমার যা যা লাগবে আমাকে বলবে। আমার আপুকে আমি হাসি খুশি দেখতে চাই। হ্যাঁ, রাখছি তাহলে। ফোন রেখে ইসরা এদিক ওদিক তাকালো। রান্নাঘরে কেউ নেই। রুবিনা সিরিয়াল দেখছে। ননদরা কাজের ভয়তে এই দিকে তাকাবেও না। রনি ফোন নিয়ে ব্যস্ত তার কুকর্মের সাথে। রাতের খাবার খেয়ে রনি যায় ফ্রেশ হতে। শ্রেয়া রনির ফোনের পাসওয়ার্ড জানে। রনির ফোন মাঝে মাঝে রুমা নেয়। রুমার হাতে টাইপ করতে দেখে নেয় শ্রেয়া। কে জানতো আজ এটা কাজে লাগবে? ফোনের পাসওয়ার্ড খুলে শ্রেয়া গ্যালারিতে ঢুকে। বিভিন্ন নোংরা ছবি দেখে অবাক হয় শ্রেয়া।
সাথে সাথে রনির হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিজের হোয়াটসঅ্যাপে পাঠায়। তারপর রনির হোয়াটসঅ্যাপ থেকে সব ডিলিট করে দেয়। ঠিক তখনই ওয়াশরুম থেকে খট করে শব্দ আসে। ভয় পেয়ে যায় শ্রেয়া। আতঙ্কে পিছনে তাকিয়ে দেখে, শ্রেয়া হালকা ঘুরে তাকাতেই দেখতে পেল রনি ওয়াশরুমের দরজা খুলেছে। মাত্র নিজের ফোনটা পাশে রেখে রনির দিকে ঘুরে দাঁড়ায়। রনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শ্রেয়ার হাতে তার ফোন। রনি ক্ষিপ্ত সুরে বলে, আমার ফোন তোমার হাতে কেন? নরম সুরে শ্রেয়া বলে, তোমার বউ হই আমি, তোমার সব কিছুতে তো আমার অধিকার। এটা তো একটা সামান্য ফোন। হে লিসেন, তুমি বেশি কথা। বলতে না বলতে রনি দেখলো ওর ফোনের লক খোলা। শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, আমার ফোনের লক খুলেছ কিভাবে? ছোট বোনের থেকে দেখেছিলাম। আজকাল চুরি করে ফোন দেখা শুরু করেছ? বরের বিষয়ে কিছু জানা বা দেখাকে চোর বলে না রনি। চোর তো তাকে বলে যে বউর পিছনে অন্য মেয়ে নিয়ে নষ্টামি করে। রনি ফট করে শ্রেয়ার হাত থেকে ফোন নিয়ে বলে, দেখে ফেলেছে সব? তোমার কি একটুও খারাপ লাগছে না? তোমার বউ তোমার নষ্টামি সম্পর্কে জানতে পেরেছে? তাচ্ছিল্য করে রনি বলে, তোমার মতো মেয়ে জানলেও কি না জানলেও কি? শ্রেয়ার চোখ থেকে এবার পানি পড়তে থাকে। সে ভেবেছিল আজ অন্তত রনি একটু ইতস্তত করবে, কিন্তু না, সে তো আরও কঠোর। রনি চোখের দিকে তাকিয়ে শ্রেয়া বলে, ঘরে বউ রেখে কেন তুমি বাইরে যাও? কি দোষ আমার? কি আছে তোমার? না আছে রূপ, না আছে স্মার্টনেস। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমরা পছন্দ করেছিলে বলেই তো বিয়েটা হয়। ওয়ে লিসেন, আমি তোমাকে যখন পছন্দ করি তখন তুমি দেখতে সুন্দরী ছিলে। এখন কি হয়েছে দেখতে পাচ্ছ তুমি? চোখের পানি মুছে শ্রেয়া বলে, এইগুলো কার জন্য হয়েছে রনি? বিয়ের আগে আর বিয়ের পরের জীবন আকাশ পাতাল তফাত। আমার বাবা আমাকে রাজকন্যার মতো রাখত, স্বামী এভাবে রাখে না। আমার মা আমাকে রুটি ভাজতে দিলে সে নিজে রুটি বেলত। এখানে আমি রুটি বেলে রুটি ভাজি। আমার বাবা বাজার থেকে মাছ কুটে এনে রান্না করতে বলতো। এখানে আমাকে বাজার করে মাছ কুটে রান্না করতে হয়। আমার বাবার স্বল্প আয়ে একটা ব্লেন্ডার কিনে রেখেছিল। এখানে আমাকে প্রতিনিয়ত মশলা কুটে বেটে রান্না করতে হয়। তফাৎ শুধু এগুলোই না, তফাৎ আরও আছে। আমাদের বাসায় যার যার পোশাক সে ধুতো। এখানে কি হয়? এখানে তোমার পোশাক, মায়ের শাড়ি তো আছে, সাথে দুই বোনের পোশাক আমাকে ধুতে হয়। আমাদের বাসায় আমার ওই ছোট বোন, আমার মা আর আমি তিনজন মিলে কাজ ভাগাভাগি করতাম। এখানে ঘর মোছা, থালাবাটি ধোয়া এসব আমার করতে হয়। তোমাদের বাসায় কিছু রান্না হলে আগে ভালো ভালো মাছের পিস, মাংসের পিস সব তোমরা বেছে বেছে খাও, আমাকে কখনো খেতে বলো না। এই আঙ্গুল দিয়ে আমাকে পেঁয়াজ রসুন কুচি করতে হয়। এই হাত তুমি কিভাবে পার্লার সুন্দরীদের মতো দেখতে চাও? এই মুখ সারাক্ষণ চুলার পাশে থেকে ঘেমে যায় আর তেলতেলে হয়। তাহলে তুমি কিভাবে সৌন্দর্য খোঁজো? এই শরীর আমাকে খেটে খেটে তারপর দুমুঠো খাবার দেয়। তাহলে তুমি কিভাবে দেখতে চাও একটা স্লিম ফিটনেস বডি? আরে তোমার ফোনের যে সুন্দরী মেয়ে, তার মতো করে থাকার মতো ব্যবস্থা আমাকেও করে দাও, দেখবে আমি কোনো অংশে কম না। আমাকেও একটা কাজের বোয়া এনে দাও, দেখবে আমিও একটু নিজের পিছনে সময় দিতে পারবো। আমাকে একটু নিজের রূপচর্চার সামগ্রী এনে দাও, দেখবে আমিও পরিপাটি থাকবো। তোমরা ছেলেরা বাইরে চাকচিক্য দেখো আর ঘরের বউর কিসে সৌন্দর্য বাড়বে এটা কেন দেখো না? বেশি মুখ ফুটেছে মনে হচ্ছে। আমিও মানুষ রানী, দেওয়ালেও পিঠ ঠেকে গেছে আমার। দয়া করে এবার আমাকেও একটু সুখে থাকতে দাও। অন্য নারীদের না দেখে একটু বকে দেখো। তোমার বউ তোমার মন মতোই থাকতে চায়, নোংরামি করো না। আর বলতে পারে না শ্রেয়া। ঠাস করে থাপ্পড় মারে রনি। অনেক জোরেই মেরেছে। শ্রেয়া ছিটকে পড়ে যায়। তারপর শ্রেয়া চুলের মুঠি ধরে হ্যাচকা টান দিয়ে রনি বলে, তোকে বিয়ে করেছিলাম কারণ তুই ঘর কোনো। গ্রাম থেকে পড়াশোনা করেছিস, বাইরের বিষয়ে কম বুঝিস এই দেখি। সমাজের লোক জিজ্ঞাসা করলে বলবো আমার বউ বিবিএ করেছে, ব্যাস এইটুকুই। তোর কাজ স্বামী সেবা করার, সংসার দেখা, এর বেশি না। বেশি পকপক করলে আরও মার খাবি, তাই চুপ থাকবি বলেই ঝটকা মেরে শ্রেয়াকে সরিয়ে দিল রনি। ফোন নিয়ে বাইরে চলে যায় সে। শ্রেয়ার নিজেকে অসহায় লাগছে, কিন্তু আজ আর সে এই অসহায়তা ধরে রাখবে না। টেবিলের কোনায় বইয়ের আড়াল থেকে নিজের ফোন বের করে ভিডিও সেভ করলো শ্রেয়া। ওই সময় হালকা ঘুরে রনির পজিশন দেখতে চেয়েছিল। রনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই শ্রেয়া ফোনের ভিডিও চালু করে রাখে। ইচ্ছা করে রনির ফোন হাতে রেখে রনির সামনে সব স্বীকার করে নিল। প্রতিদিন সহ্য করার থেকে আজ সে শেষবারের মতো কষ্ট সহ্য করলো। এখান থেকে যাওয়ার আগে এদের একটা শিক্ষা দেবে শ্রেয়া। এখান থেকে গেলে আরও একটা মেয়ে আসবে, হয়তো শ্রেয়ার থেকে অসহায় কেউ, যেখানে সে এত কিছু সহ্য করেছে অন্য কাউকে কিভাবে ভুগতে দেয়। তাই এই রনির আসল রূপ সমাজকে দেখাবে। সমাজে নোংরা মানুষের আসল রূপ সবার দেখা উচিত। তাদের পাপের প্রাপ্য শাস্তি ভোগ করা উচিত। ভিডিওটা শ্রেয়া অর্পাকে পাঠিয়ে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ভিডিও দেখলো অর্পা। তার চোখ দিয়ে পড়ছে পানি। শ্রেয়াকে এইভাবে ট্রিট করলো রনি। ইচ্ছা করছে রনিকে কষিয়ে থাপ্পড় দিতে। অর্পা লিখে দেয়, তুই চিন্তা করিস না, ওর সব কিছু ফাঁস তো হবেই, আর তোর চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমি এখান থেকে বের হয়ে যেতে চাই। একটা থাকার জায়গা খুঁজে দিবি? মিরাজের সাথে কথা বলে তোর জন্য ছোট একটা বাসা দেখব। আমি এটা আগে থেকেই ভেবে রেখেছি। তোর সুখের পথে আসার আগে তো অনেক ব্যবস্থাই করতে হবে, এটুকু চিন্তা আমারও আছে।
অনেক ভালোবাসা তোর প্রতি আমার। আমাদের বন্ধুত্বে থ্যাংক ইউ, সরি এগুলো অ্যালাউ না, তাই তোকে এগুলো বলছি না। তুই চাকরি পেয়ে প্রথম যে স্যালারি পাবি ওটা দিয়ে আমাকে খাওয়াবি, সব উসুল হয়ে যাবে। আচ্ছা। অর্প এবার একটু শান্তি নিঃশ্বাস নিল। বান্ধবী সুখের ব্যবস্থা করে দিল, কিন্তু তার দুঃখের বিষয় যে আরও গোপন। 2 বছর হয়েছে বিয়ের, এখনও বাচ্চা হচ্ছে না। শাশুড়ি তাকে উঠতে বসতে কথা শুনিয়ে দেয়। শুধু কি সে, কাকি শাশুড়ি, বৌমা, সেও তো আছে। মডার্ন বউ, সাথে একটা বাচ্চা আছে, পরিপূর্ণ সংসার তার। তাই সেও জিনিয়ার সাথে তাল মেলাতে থাকে। অর্পার ভাবনার মাঝেই তাকে মিরাজ পেছন থেকে জড়িয়ে ধরে, বলে, আমার বউ সবার সুখ দেখে, তার দুঃখটা কে দেখে? এই অর্পার জন্য তার স্বামী আছে, আমার দুঃখ আমার স্বামী দেখে। তাহলে কষ্ট পাও কেন তুমি? তোমার জন্য তো তোমার আপন লোক আছেই, সে তোমার ঢাল হয়ে আছে। মুখে যতই তুমি বলো যে বাচ্চা না হলে সমস্যা নেই, কিন্তু আমি তো জানি ছোট ছোট মুখে বাবা ডাক শুনতে তোমারও খুব ইচ্ছা করে, আমারও তো ইচ্ছা করে। ইচ্ছা করলে কি পূরণ করতে হবে? ভাগ্যে থাকা লাগবে না? মা ডাক শোনা যে খুব ইচ্ছা আমার, বলেই কান্না করে দেয় অর্পা। অর্পার চোখের পানি মুছে মিরাজ বলে, তোমার উচিত কি জানো? অর্পা তাকালো মিরাজের দিকে। মিরাজ বলে, তোমার উচিত আমাদের বৃদ্ধা আশ্রমে ঘুরে আসা। অবাক হয়ে অর্পা বলে, কেন? ওখানে কিছু বৃদ্ধ বাবা মা আছে জানো, তারা অনেক বড় পরিবারের লোকজন। ওখানে এমনও একজন আছে যে একসময় বড় বিজনেসম্যান ছিল, কিন্তু এখন তার স্থান আমাদের আশ্রমে। কেন জানো? কেন? কারণ তার ছেলে বিয়ে করার পর তাদের বোঝা মনে করে, আর একজনের মেয়ে আছে, সে বিয়ে করে বরের কাছে থাকে, মাকে বোঝা মনে করে আশ্রমে রেখেছে। যখন ওদের দেখি তখন আমার ভিতরে বাচ্চার জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। হ্যাঁ, বাচ্চা হলে আমি নিজ পুরো মহল্লা জুড়ে মাইক বাজাবো, কিন্তু বাচ্চা না হলে আফসোস করব। এমনটা কেন হবে? আমাকে আমার সবটুকু দিয়ে সন্তুষ্ট হতে হবে। অর্পা বাচ্চা নেওয়ার চেষ্টায় তো আছি আমরা, ভাগ্যে না থাকলে কি জোর করা যায়? এসব নিয়ে এত দুঃখ পেতে নেই। এই স্বামীর কথাতে অর্পার মন ভালো হয়ে যায়। মিরাজ অর্পাকে সব দিক থেকে স্বাধীনতা দেয়, অর্পার কোনো কিছুতে ত্রুটি রাখে না। সকালে ঘুম থেকে উঠেই রান্নার কাজে মন দিয়েছে শ্রেয়া। রিমলি সিবি পাঠিয়েছে, ওটা এখন অর্পাকে দিল। বটি দিয়ে সবজিগুলো কুটতে থাকে। ঠিক তখনই শ্রেয়ার মুখের উপর একটি শাড়ি এসে পড়ে। শ্রেয়া কোনো মতে নিজেকে সামলে শাড়িটি নিয়ে তাকালো রুবিনার দিকে। রুবিনা কটমট চোখে চেয়ে আছে শ্রেয়ার দিকে, জোরে জোরে চিল্লিয়ে বলে, নবাবজাদি আনা হয়েছে আমার সংসারে, একটা কাজ ঠিকমতো করতে পারো না। শ্রেয়া শাড়িটি দেখতে দেখতে বলে, কি হয়েছে মা? এই শাড়ির কোনা ছিঁড়ে গেছে কিভাবে? শ্রেয়া দেখলো শাড়ির আঁচলের জায়গায় সামান্য একটু না দেখার মতোই ছেঁড়া। এটা রুহির দ্বারা হয়েছিল। শ্রেয়া শাড়ি আয়রন করার পর রুহি শাড়িটা নিয়ে আবার মেলে মেলে দেখে। শাড়িটা এমনভাবে দেখতে থাকে যে আয়রন করা শাড়ি দলা মোচড়া হয়ে যায়। টেবিলের কোনায় ছোট লোহার অংশ থাকে, ওখানে লেগে সামান্য ছিঁড়ে যাওয়ার সাথে সাথে শ্রেয়া শাড়িটি নিয়ে নেয়। যেখানে দোষ মেয়ে করলো সেখানে সাত সকালে ভুগতে হলো বাড়ির বউয়ের। রুবিনার দিকে তাকে শ্রেয়া বলে, এটা আমি করিনি মা, রুহি করেছে। অমনি আমার মেয়ের নামে দোষ দেওয়া, তাই না? আমার মেয়েরা কি এসব শাড়ি পরে? তুমি তো দেখছি আমার মেয়েদের নামে যা নয় তাই বলতে শুরু করলে। রুবিনা চিৎকারে রনির চোখ ডলতে ডলতে আসি, বলে, কি হয়েছে মা? রুবিনা এবার ছেলের দিকে তাকিয়ে বলে, তোর বউ আমার শাড়ি নষ্ট করেছে, এখন আবার আমার মেয়েদের নামে দোষ দেয়। এই শাড়ি কি তোর বোনেরা পরে? কি শুরু করেছে তোর বউ? থাকতে পারবো না নাকি আমরা? রনি এবার রাগি চোখে তাকালো শ্রেয়ার দিকে, বলে, কি শুরু করেছো তুমি? একটা কাজ কি ঠিকভাবে করতে পারো না? অকর্মার মতো চেয়ে চেয়ে খালি দেখো, অপদার্থ কোথাকার। খালি একটা সার্টিফিকেট আছে, আর কিছু না। এই দেখে বিয়ে দিয়েছিলে তোমরা আমাকে, বলে চলে যায় রনি। রুবিনা নিজেও চলে যায় বিড়বিড় করতে করতে। শ্রেয়ার চোখ দিয়ে পানি পড়ছে। আজ তার বিয়ে না হলে এখন সে বাকি পড়াশোনার প্রস্তুতি নিত। বাবা বেঁচে থাকলে এই অপদার্থ মেয়ে সরকারি চাকরির ব্যবস্থা করতে পারত, আর এরা নিজেদের জন্য বড়াই করছে। যে যার মতো খাওয়া দাওয়া করে বিদায় নিলে শ্রেয়া ফোন করে অর্পাকে। অর্পা বলে, বড় ভাই বলল তোর ইন্টারভিউ নিবি, 3 দিন সময় আছে, এর মধ্যে যে কোনো একদিন গেলে ভালো হবে। আমার মনে হয় আজকেই যাওয়া উচিত, অন্তত ওই দোজক থেকে বের হতে পারবি। আজকে যদি মা বের হতে দেয় তাহলে সম্ভব, কাঁচা বাজারের অজুহাতে দেখি পারি কিনা, আমাকে জানিয়ে দিবি। আচ্ছা। অর্পার সাথে কথা বলে শ্রেয়া চলে যায় রুবিনার কাছে। রুবিনা সিরিয়াল দেখতে ব্যস্ত। শ্রেয়া হালকা কেশে বলে, আজকে বাজার লাগবে মা, আমি কি যাব বাজারে? একটু খোঁচা দিয়ে রুবিনা বলে, না খাইয়ে রাখতে চাইলে যেও না, আর যদি খাইয়ে রাখতে চাও তাহলে যাও। শাশুড়ির সম্মতি পেয়ে শ্রেয়া খুশি হয়। অর্পাকে জানিয়ে দেয় আজকে সে আসছে। গাড়ি এসে থামলো ফ্যাশন হাউসের সামনে। চলতি পথে রিমলিকে সব কিছু জানিয়ে দিল শ্রেয়া। রিমলি নিজেও আজ খুশি, তার বোন কোনো স্টেপ নিবে, কিন্তু তার আগে নিজেকে শক্ত রাখবে। অর্পার সাথে করে ফারাজের কোম্পানিতে এসেছে। অনেক বড় বিল্ডিং তাকিয়ে দেখল শ্রেয়া। ভাগ্যক্রমে এমন পরিবেশ দেখবে এটা যেন কাল্পনিক। অর্পার দিকে তাকিয়ে বলে, আমি পারবো তো? কেমন যেন গা হাত পা কাঁপছে আমার।
অর্পা সান্ত্বনা দিয়ে বলে, আমি যখন এই পরিবারের বউ হয়ে আসি তখন আমারও এমন হয়েছিল। এর আস্তে আস্তে আমার ভয় কাটিয়েছে। এই কোম্পানির মেম্বাররাও তেমন ধরনের। চিন্তা করিস না তো, মনে মনে সাহস রাখ। সাহসের সাথে উত্তর দিলেই মনে কর চাকরি টান, কারণ এখানে চাকরির ক্ষেত্রে তোকে কথায় বেশি পারদর্শী হতে হবে। শ্রেয়া মনে মনে দোয়া পড়তে থাকে। নিজের দিকে তাকিয়ে দেখল, নর্মাল সালোয়ার কামিজ পরাশি, চুলটা কাটা দিয়ে খোপা করে রাখা। ফ্যাশন হাউজের কোম্পানির সাথে এই লুক বেমানান লাগছে তার, কিন্তু পরিচিতির ভিতরে বলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে শ্রেয়া। বাবা মা ছাড়া এই প্রথম কোনো উদ্যোগ নিজ থেকে নিচ্ছে সে। ওনার আঁচল ধরে আছে শ্রেয়া। ভেতরে যত এগোতে থাকে তত দুর্বলতা বাড়তে থাকে। কোম্পানির ভিতরে আসতেই এসি ঠান্ডা বাতাসে শ্রেয়ার হাত পায়ে কাটা দিতে থাকে। চারিদিকে সবাই শার্ট কোট পরে চেয়ারে বসে কাজ করছে। কিছু মেয়ে আছে ড্রেস পরে আয়নায় নিজেকে দেখছে, এর একটু পর ছবি তুলবে। কিছু কিছু জায়গায় গর্জিয়াস জামা কাপড় বড় বড় মূর্তি আকারে পুতুলের গায়ে দিয়ে সাজানো। শ্রেয়া এগুলো দেখতে দেখতে অর্পার পিছনে হাঁটতে থাকে। ফারাজের রুমের সামনে এসে অর্পা বলে, এবার তোকে একা যেতে হবে, ওখানে দুজন আছে। একজন আমার ভাসুর, একটু গম্ভীর, আরেকজন ফ্রি মাইন্ডের। উনি দেখবি বয়স্ক এক মহিলা, আমাদের মা কাকিদের বয়সী, কিন্তু ফ্যাশনের ব্যাপারে এক্সপার্ট। বয়স হলে কী হবে, চুল তার কাতব্দি আর স্ট্রেট করা। ওনারা দুজন তোর ইন্টারভিউ নেবে। কঠিন কিছু জিজ্ঞাসা করবে না ঠিক, কিন্তু তোকে ভীত না সাহসী হতে হবে। মিরাজ আমাকে এগুলো বলে দিয়েছে। যা এবার বেস্ট অফ লাক। বলে অর্পা জড়িয়ে ধরে শ্রেয়াকে। শ্রেয়া মাথা দুলিয়ে দরজা খুলে প্রবেশ করতে থাকে। যতই বিবিএ কমপ্লিট করুক, সে তো যশোরের সাধারণ কলেজ থেকে পড়েছে। এমন উচ্চ পদের কোনো জায়গায় এ পর্যন্ত শ্রেয়া আসেনি। এমনি লোকজনের ভেতরে শ্রেয়া যাওয়া আশা করে না। ক্লাস না করে বাসায় পড়াশোনা করত আর পরীক্ষা দিত। প্রায় সময় কলেজ যাওয়া আশা করলে সৃষ্টি বেগমের সাথে করত। আজ এত বড় একটা কোম্পানিতে দুজন বিজ্ঞ লোকের সামনে ইন্টারভিউ দিবে, এটাই তো আসল ভয় শ্রেয়ার। চাকরিটা না পেলে তাকে আবারও ফিরে যেতে হবে ওই দোজখে। কাচের দরজা খুলে শ্রেয়া বলে, মে আই কাম ইন? সাথে সাথে শ্রেয়ার দিকে তাকালো ফারাজ, বৃদ্ধ স্মার্ট মহিলা। মহিলাটির মুখে হাসি। উনি বলেন, ইয়েস কাম। শ্রেয়া এগিয়ে আসে। মহিলাটি বলে, প্লিজ সিট। শ্রেয়া বসে চেয়ারে। ফারাজ দেখলো শ্রেয়ার দিকে। নার্ভাস হয়ে আছে শ্রেয়া, তাই ফারাজ নিজে কিছু না বলে মহিলাটিকে বলে, আপনি আজকে ইন্টারভিউ নিন মিস এনি। মহিলাটির নাম এনি। উনি এই কোম্পানির ফ্যাশন এক্সপেরিমেন্টাল। যত ড্রেস ডিজাইন বা নতুন কালেকশন আসবে তার দেখাশোনা তিনি করেন। এছাড়া তিনি নিজেও ডিজাইন করে থাকেন। এনি মুখে মাধুর্য ফুটিয়ে বলে, তোমার পুরো নাম? শেহনাজ উম্মে শ্রেয়া। শেহনাজ ইজ দ্য বিউটিফুল নেম। কে দিয়েছে এই নাম? আমার বাবা। তার কাছে এই নামটা প্রিয়, তাই। গ্রেট। তোমার কোয়ালিফিকেশন? আমি মার্কেটিং নিয়ে বিবিএ কমপ্লিট করেছি যশোর কলেজ থেকে। ওয়েল, তোমার সিভি আমরা দেখেছি, যেটা একদম পারফেক্ট। তোমাকে আমরা মেনলি অ্যাসিস্ট্যান্ট পদে রাখতে চাই। লুক দিস হ্যান্ডসাম। উনি তোমার বস। তোমার কাজ হলো বিভিন্ন শিডিউল দেখে রাখা, তোমার বসের বিভিন্ন উপদেশ ফলো করা। মাঝে মাঝে আমাদের কোম্পানির কাজে তোমাকে আমাদের সাথে বাইরেও যেতে হবে। আর মিটিংয়ের সময় তোমাকে তোমার বসের সাথে থাকতে হবে। তার প্রয়োজনীয় ডিটেলস তোমাকে সেফ রাখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাকে ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, যেটা সম্পর্কে আমি তোমাকে ট্রেনিংয়ে রাখবো। তুমি কি এই কাজগুলো করতে পারবে? শ্রেয়ার কাছে কাজগুলো সহজ মনে হলো, যদিও অতটা সহজ না, কারণ এটা বড় কোম্পানি। কিন্তু এটাতে টিকতে না পারলে সে ভবিষ্যতে এগোতে পারবে না। মাঝে মাঝে বাবার কেসের কাগজপত্র শ্রেয়া নিজের কাছে রাখত। আর শ্রেয়া খুব বেশি কিছু না জানলেও মার্কেটিং পড়ার জন্য একটু একটু অনুমান সে ফ্যাশন সম্পর্কে রাখে। যশোরে গ্রামের দিকে থাকলেও শ্রেয়া শহরের দিকে মাঝে মাঝে যেত। টুকটাক অনলাইন ভিডিও দেখেছে। যেহেতু এনারা নিজেরাও ট্রেনিং দিবে, তাই শ্রেয়া সৎসাহস নিয়ে বলে, জি আমি পারবো। শ্রেয়ার সম্মতি পেয়ে ফারাজ এবার একটি পেপার বের করে বলে, আপনাকে কাল তারিখ থেকে জয়েন হতে হবে। কিছু ট্রেনিং আছে। আমার মনে হয় আপনি আগে থেকে ট্রেনিংয়ে থাকলে কাজ সম্পর্কে বুঝতে বেশি সুবিধা হবে। আপনার স্যালারি আর টাইম এই পেপারে দেওয়া আছে, দেখে নিন আর সাইন করুন। কাগজটা ভালোভাবে পড়ে নিল শ্রেয়া। কিছু কিছু কঠিন ইংরেজি পড়তে কষ্ট হয়েছে তার। এমনিতেও বাইরে কথা বলে না সে, তার ভিতর এদের সামনে ইংরেজি পড়ছে। ভয় মনে কত কিছু সহ্য করতে হচ্ছে। একমাত্র ভালোভাবে পড়াশোনা করার কারণে সে আজ কাগজের লেখাগুলোর অর্থ বুঝতে পারছে। স্যালারি আর টাইম সব কিছু শ্রেয়ার জন্য পারফেক্ট। শুধু তাই না, যে স্যালারি তাতে শ্রেয়া খেয়ে পরে জমাতে পারবে। তার নির্দ্বিধায় সই করে দিল শ্রেয়া। এনি হাত বাড়িয়ে বলে, কংগ্রাচুলেশন শেহনাজ মাই লেডি। যদিও আমার অফিসিয়াল কাজ 1 তারিখ থেকে, বাট তুমি আগে আগে এসো। আমি তোমাকে ফ্যাশন সম্পর্কে ডেভেলপ করে তুলব। শিওর ম্যাম, আই উইল ট্রাই মাই বেস্ট। বলে হাত মেলায় শ্রেয়া। শ্রেয়াকে উদ্দেশ্য করে ফারাজ বলে, আপনার সিভির কপি আর একটা ছবি জমা দেবেন। এটা কোম্পানির কর্মকর্তাদের জন্য আবশ্যক। ওকে স্যার। বলে হাসি মুখে বিদায় জানিয়ে চলে আসে শ্রেয়া। শ্রেয়া বের হতে এনি বলে, দিস লেডি ইজ আউটস্ট্যান্ডিং, বাট হার লাইফ ইজ ইন সো ডেঞ্জার। আই হোপ she will try her best for throw out the evil person from her life. Don't know any?
বলেই দীর্ঘশ্বাস নেয় ফারাজ। শ্রেয়া বের হতেই অর্পা তাকিয়ে থাকে শ্রেয়ার দিকে। বলে, কি হয়েছে দোস্ত? আমি সিলেক্টেড, ওনারা কনফার্ম করেছে। খুশি হলো অর্পা। শ্রেয়াকে নিয়ে বাইরে আসে তাড়াতাড়ি। বলে, আমার অনেক ভালো লাগছে তোর সফলতায়। এসব কিছু তোর জন্য সম্ভব হয়েছে। আমার হাত ধরে হয়তো তোর ভাগ্য বদলাতে যাচ্ছে, কিন্তু তোর চেষ্টায় ত্রুটি নেই। তুই এগুলো ডিজার্ভ করিস। আমি আজ মন থেকে দোয়া করি যেসব মেয়েদের জীবনে কেউ নেই তাদের জীবনে একটা করে অর্পা থাকুক। অন্তত মুক্ত বাতাসে শান্তিতে বেঁচে থাকার একটা আস্থা পাবে তারা। তুইও তো আমার জন্য অনেক করেছিস। আমার হোমওয়ার্ক করে দিতি, আবার আমার কলেজের বেতন আঙ্কেলকে বলে তুই দিয়ে দিতি। আমার পড়াশোনার জন্য তোর হাতও তো আছে। আমরা দুই বান্ধবী একে অপরের জন্য, তাই কেউ কারোর প্রতি কৃতজ্ঞ দেখাবো না। কী রে, মন খারাপ কেন? ওনারা বলছে কাল থেকে ট্রেনিংয়ের জন্য আসলে আমার ভালো হবে, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না। বাসা ঠিক করা হয়নি তো। এই সময় তো একটু টাফ, কিন্তু আমাদের ড্রাইভার আঙ্কেলের পাশেই একটা ছোটোখাটো ঘর আছে। একটা ঘর, একটা রান্নাঘর আর বাথরুম, সাথে ছোট করে একটা বারান্দা। আমার মনে হয় তোর হয়ে যাবে। আঙ্কেল বলেছিল ওটার কথা আজ আমাকে। তুই কি দেখবি ওটা? চল দেখি। আচ্ছা চল। আঙ্কেল এখন বাজারে, আমি কল করে তার বাসায় আসতে বলবো। আচ্ছা। দুই বান্ধবী মিলে বাসা দেখতে গেল। যদিও একটু সমস্যা হয়েছে, কিন্তু ড্রাইভার পরিচিত থাকে, সমস্যা হয়নি। এছাড়া অর্পা ওর পরিচয় দেওয়াতে বাড়িওয়ালা রাজি হলো। বাড়িটি অর্পার বাসা থেকে কিছুটা দূরে, কিন্তু একই এলাকায়। সব কাজ শেষ করে বাজার নিয়ে বাসায় ফিরে আসে শ্রেয়া। চুপচাপ রান্না করতে থাকে। বাবার দেওয়া ঈদের টাকাগুলোও জমানো আছে শ্রেয়ার কাছে। রিমলির থেকে ওগুলো চেয়ে নিল। প্রথম মাস ওটা দিয়ে চালাতে হবে। কাল সে চলে যাবে এই বাড়ি থেকে। রান্না করার পর খাবার টেবিলে খাবার সাজিয়ে শ্রেয়া সবাইকে ডাক দিতে থাকে। রুবিনা আর তার দুই মেয়ে মিলে এসেছে খাবার খেতে। রনি তার মতো বাইরে ব্যস্ত। আজকে শ্রেয়া ছোট মাছ চচ্চড়ি করেছে আর ডাল। অনেক দেরি করে আসাতে শ্রেয়ার তাড়াহুড়ো করে এ রান্না করতে হয়। রুবিনা নাক ছিটকে বলে, এগুলো কী রেঁধেছ? আমার মেয়ের এগুলো খায় না। ভালো কিছু রান্না করতে পারোনি? আজ আর শ্রেয়া চুপ থাকলো না, তবে তর্ক না করে বলে, আসলে মা, বাইরে অনেক কাজ করে এসে ক্লান্ত ছিলাম। আপনার মেয়ের এগুলো না খেলেও বাইরের খাবার খুব খায়, যেটা অনেক দিন আমার খাওয়া হয় না। আজকে আপনি এই শিলে করে ঝাল বাটা তরকারি খান, আমরা অনলাইনে অর্ডার করে খাই। কি বলো আপুরা, ভালো হবে না? সবাই অবাক হলো শ্রেয়ার কথাতে, কিন্তু অনলাইনের খাবারের নাম শুনে লোভ লাগলো রুহি আর রুমার। ওরা বলে, আমাদের সমস্যা নেই, ভালো রেস্টুরেন্ট থেকে অর্ডার করো। আলতো হেসে শ্রেয়া বলে, আচ্ছা। তারপর অর্ডার করে দেয়। রুবিনা চোখ ছোটো ছোটো করে দেখতে থাকে শ্রেয়াকে। শ্রেয়া এবার ননদের দিকে তাকিয়ে বলে, অর্ডার করেছি, আসতে সময় লাগবে। আমি একটু রূপচর্চা করে নিই, মুখটা কেমন তেল চিপচিপে হয়ে আছে। তোমাদের ভাইয়ের নজর আবার ইদানিং আমার দিকে নেই, একটু তার নজর ফেরাতে চাই। বলে শ্রেয়া ঘরে চলে আসে। আজকে সে রূপচর্চা করবে। ফেস প্যাক বানিয়ে মুখে লাগালো শ্রেয়া। চোখের উপর শসা দিয়ে ফ্যানের নিচে শুয়ে থাকে। রুহি আর রুমা এসে উকি দিয়ে দেখল রুবিনা কোনো মতে খেয়ে নিল আজ। এমন না যে মাছ খেতে খারাপ হয়েছে, ছোট মাছ আর ডাল খারাপ কিসে? শ্রেয়াকে দেখে রুমা বলে, হ্যাঁ রে আপু, আজ এই মেয়ের হলোটা কি? রুহি নিজেও উকি দিয়ে বলে, কি জানি কি হয়েছে, আমি কিভাবে জানবো? তুই যেখানে আমিও সেখানে। সকালে তো বকা শুনেছি আজ মায়ের শাড়ির জন্য। যে মেয়ে এত কষ্ট করার পরও আমাদের সবার পছন্দে আলাদা খাবার রান্না করে, সে আজ মাত্র 2টা পদ রান্না করেছে, তাও কি না ডাল আর ছোট মাছ। সে যাই হোক, আমরা তো আজ ইয়ামি খাবার খাবো। বলে দু বোন হাসতে থাকে। শ্রেয়া মুখটা ধুতেই আজ তার মুখটা অনেক ফ্রেশ দেখায়। নিজের কাছে ভিন্ন অনুভব করে। নিজেকে আয়নায় দেখে মনে মনে বলে, এভাবে নিজেকে সাজিয়ে রাখলে হয়তো আমার বরটা অন্য নারী দেখতো না। অনলাইনের খাবার চলে এসেছে। অনেকগুলো খাবার দেখে তাড়াহুড়ো করে শ্রেয়ার দুই ননদ। শ্রেয়া তাদেরকে থামিয়ে বলে, দাঁড়াও, সার্ভ করতে হবে তো। এখানে তো আমরা সবাই আছি। ক্ষুধা লেগেছে খুব। তোমরা তো এমনভাবে খাও যে শেষে এসে জুটা খাবার আমাকে খেতে হয়। অবাক হলো রুহি আর রুমা। রুবিনা পাশেই ছিল। জোরে চিল্লিয়ে বলে, আমার মেয়েদের খাওয়ায় খোটা দাও? আমার বাড়িতে থেকে আমার মেয়েদের কথা শোনাও তুমি? সাহস কত তোমার? প্রথমত মা, আপনার মেয়েদের নিয়ে সত্যি কথাটাই বলেছি, কোনো খাবার খোটা দেয়নি। আর দ্বিতীয়ত, এটা আপনার একার বাড়ি না। এই বাড়িতে আপনিও যেমন বউ হয়ে এসেছেন, আমিও তেমন বউ হয়ে এসেছি। সেক্ষেত্রে এই বাড়ি আপনার হলে এই বাড়ি আমারও। আপনিও অন্যের মেয়ে, আমিও অন্যের মেয়ে। আপনি ওই বাড়ির বউ, আমি ওই বাড়ির বউ। সুতরাং বাড়ি নিয়ে কথা শোনাবেন না। আপনাদের স্বভাবটা বলেছি, কোনো অন্যায় করিনি। বলেই খাবার বাড়তে থাকে শ্রেয়া। সবার জন্য না, শুধু নিজের প্লেটে নেয় খাবার। বাকিদের প্লেট গ্লাস এনে দিয়ে বলে, তোমাদের আমি যতই দিব কম হয়ে যাবে, তখন আবার আরেক কথা শুনতে হবে, তাই তোমরা নিজেরা নিয়ে খাও। আমি খেতে বসলাম, এখন না খেয়ে থাকার মতো ধৈর্য আমার নেই। শ্রেয়া বসলো খাবার খেতে। অবাক হয়ে আছে বাড়ির সবাই। রুহি আর রুমা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, তারপর খেতে বসে। যেহেতু শ্রেয়া আজ কঠোর হয়ে নিজ থেকে খেতে বসেছে, তাই রুবিনা আর কিছু করতে পারল না। তার দায়িত্বে থাকলে সে শ্রেয়ার জন্য মেয়েদের না খাওয়া খাবারই দিত। এই দৃশ্য দেখে শ্রেয়া মনে মনে বলে, যাওয়ার আগে তোমাদের নাস্তানাবুদ করতে চাই। কাল তো চলেই যাব, বুঝবে কাল থেকে সব।
আমাকে নিয়ে আসার পর কাজের মহিলা বের করে দেওয়া, কাল তো হঠাৎ করে চলে যাব, দেখব কাজগুলো কে করে। ঘরে এসে ব্যাগ গোছাতে থাকে শ্রেয়া। এই সময় রুবিনা ঘুমিয়ে আছে। রুহি আর রুমা নিজেদের মতো ব্যস্ত। এটাই সুযোগ সবকিছু গুছিয়ে রাখার। বিয়ের সময় তার যেসব জামা কাপড় ও গহনা দেওয়া হয়েছিল সেগুলি গুছিয়ে নিল শ্রেয়া। খাটের দিকে তাকাতেই মনে পড়ল এই খাট আর ড্রেসিং টেবিল তার বাবার জমানো টাকা দিয়ে বানানো। বাড়ি করার জন্য টাকা গোছাতে থাকে শ্রেয়ার বাবা। সেখান থেকে কিছু অংশ নিয়ে মেয়ের জন্য ছোট ছোট স্বর্ণের গহনা ও ফার্নিচার করে দেন তিনি। মেয়ের সুখের জন্য সব কিছু দেওয়া। চারপাশে তাকে শ্রেয়া কল করে অর্পাকে। মিমির সাথে খেলাধুলা করছে অর্পা। শ্রেয়ার কল পেতেই রিসিভ করে বলে, কিছু হয়েছে দোস্ত? হাসি পেল শ্রেয়ার। অর্পা তাকে নিয়ে এত চিন্তিত, হালকা হেসে বলে, আরে না, কিছু হয়নি। বলছি যে এই রুমের বেশিরভাগ ফার্নিচার আমার বাবার টাকায় গড়া। কাল তো চলে যাব, লোকজন তো তেমন চিনি না। তোদের ড্রাইভার আঙ্কেলের নাম্বারটা দে, আমি কথা বলে লোক ডাকতে বলি, ফার্নিচারগুলো নিয়ে যাব। বাবা, শ্রেয়া রানীর দেখছি বুদ্ধি বেড়েছে, এটাই তো চেয়েছিলাম। আচ্ছা, লোক পাঠাবো আমি। আসুন, কাল সকালে আমিই আসবো তোকে নিতে। যখন কল করব রেডি হয়ে থাকবি। রনি কোনো ঝামেলা করলে আমি আছি। আচ্ছা দোস্ত। রাত করে বাসায় ফিরতেই বউর নামে নালিশ পেল রনি। রুবিনা নালিশের ঝুড়ি নিয়ে বসেছে। রনি এসে বসতে পারেনি, অমনি রুবিনা বলে, আজকে তোর বউ আমার মেয়েদের খাবার নিয়ে খোটা দিয়েছে। আমাকে ডাল আর ছোট মাছ খাইয়েছে। নবাবজাদি আজকে একটা কাজও করেনি, উল্টো রূপচর্চা করে নিজেকে ব্যস্ত রেখেছে। বর বাড়িতে আসতে না আসতেই বউর নামে নালিশ শুরু করলেন। মা, অন্তত ছেলেটাকে রেস্ট করতে দিতেন। আপনার ছেলে তো আপনার কথা শুনেই আমাকে মারতে আসতো। এইটুকু তো আপনি বিশ্বাস করেন? তাহলে তাকে রেস্ট করতে দিলে কি এমন অসুবিধা ছিল? রনি ঘুরে তাকালো শ্রেয়ার দিকে। শ্রেয়ার মুখে এমন কথা শুনে রুবিনা ভীষণ খেলো। শ্রেয়ার উদ্দেশ্যে রনি বলে, মায়ের সাথে এগুলো কেমন ব্যবহার করছো? আমি কোনো খারাপ ব্যবহার করিনি। যাই হোক, বাড়ি থেকে লেডিস পারফিউম নিয়ে এসেছো। মা সেকেলের মানুষ, উনি কি বুঝবেন এসবের? আমরা তো এই যুগের, তাই কোনটা লেডিস আর কোনটা জেন্টস পারফিউম এটা বুঝি। যাও, একটু পবিত্র হয়ে এসো। শ্রেয়ার মুখে এমন কথা শুনে রনি ও শ্রেয়ার দিকে তাকিয়ে আছে রুবিনা। রনি কথা না বাড়িয়ে চলে গেল। শ্রেয়া কোনো রকমে কিছু রান্না করে সবাইকে দিয়ে নিজের মতো খেয়ে নিল। আজকে সবাই ঘুম থেকে উঠেছে, কিন্তু শ্রেয়া এখনও ঘুম থেকে ওঠেনি। 8টা বাজে এখন। রনি বের হবে একটু পর। বাসা থেকে অফিস বেশ দূরে তার। রুবিনা সকালে চা খায়, রুহি আর রুমা সকালে কাঁচা বাদাম খায়। রাতে বাদাম ভিজিয়ে রাখেনি শ্রেয়া। এখন রুহি আর রুমা এ নিয়ে চিলাচিলি করছে, কিন্তু আরামে ঘুমিয়ে আছে শ্রেয়া। রনি মাত্র উঠল ঘুম থেকে। শ্রেয়াকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হলো। এই মেয়ে তাকে সকালে ডেকে দেয়, আজকে বোনেরা চিল্লিয়ে কান ফাটিয়ে দিচ্ছে, আর শ্রেয়ার ঘুমের শেষ নেই। না পেরে রুবিনা এবার এলো শ্রেয়ার ঘরে। শ্রেয়াকে ঠেলে উঠিয়ে দিল। দরফরে উঠে শ্রেয়া বসে পড়ল। রুবিনা বলে, মহারানীর ঘুম হলো? সকালের খাবারটা তো বানাতে হবে, এভাবে পড়ে পড়ে ঘুমালে হবে? রুবিনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে শ্রেয়া বলে, আপনি আর বোনেরা তো অক্ষম হয়ে যাননি এখনও। কি সুন্দর তরতাজা হয়ে হাঁটছেন। রান্নাবান্না করুন, আর বাদাম খেলে আপনার মেয়েরা হবে রূপবতী। এদিকে আমি না খেয়ে কাজ করে হব খয়রাতি, এটা তো হয় না। এবার নিজেরাও একটু কাজ করুন। বলে আবার শুয়ে পড়ে শ্রেয়া। ঠিক তখনই কল আসে অর্পার। এবার শ্রেয়া উঠে কল কেটে মেসেজ দেয়। শ্রেয়ার মেসেজ পেয়ে লোকজন নিয়ে হাজির হয় অর্পা। রনি ফ্রেশ হয়ে বাইরে আসতেই শ্রেয়া ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। বের হয়ে দেখলো অর্পার সাথে আসা লোকেরা খাটের স্ট্যান্ডগুলো খুলছে। ড্রেসিং টেবিল থেকে রনির জিনিসপত্র সরিয়ে দিচ্ছে। রনি ও রুবিনা ওদের বারণ করতে থাকে, কিন্তু কেউ শুনছে না। শ্রেয়া এসব দেখেও না দেখার মতো করে অর্পার পাশে এসে দাঁড়ায়। শ্রেয়াকে দেখে অর্পা বলে, তোর ব্যাগ কোথায়? শ্রেয়া ওয়ার্ডরোবের পেছন থেকে ব্যাগ নিয়ে আসে। রনি এটা দেখে শ্রেয়ার কাছে এসে জিজ্ঞাসা করে, এগুলো কি শ্রেয়া? শ্রেয়া কোনো উত্তর না দিয়ে নিজের কাজ করে। ব্যাগ নিয়ে বেরিয়ে আসে আর লোকগুলোকে বলে, জিনিসগুলো সাবধানে আনবেন, আমার বাবার কষ্টের ফল এটা। বলেই বের হয় শ্রেয়া। অর্পাও থাকে তার সাথে। রনি, রুবিনা ও রুমা মিলে বের হলো শ্রেয়ার পেছনে। রনি এসে বাধা দিল শ্রেয়াকে। বলে, কোথায় যাচ্ছ তুমি? হাত ছাড়িয়ে শ্রেয়া বলে, কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে বাধ্য নেই, তবে এমন জায়গায় যাচ্ছি যেখানে তোমার মতো মানুষ থাকবে না। রুবিনা শ্রেয়ার কাছে এসে বলে, কি বলতে চাও? এই সকালে কোন নাটক শুরু করছো? হালকা হেসে শ্রেয়া বলে, নাটক মন হলে চুপ করে দেখতে থাকুন, নাটক শেষ হতে বেশি সময় লাগবে না। ধমক দিয়ে রনি বলে, বেয়াদবি করবে না শ্রেয়া? এবার শ্রেয়া চেঁচিয়ে বলে, তুমি বাড়াবাড়ি করবে না রনি? কি মনে করো কি নিজেকে? ঘরে বউ ধুয়ে অন্য নারীর সাথে রাত দিন কাটিয়ে আসবে আর আমি সহ্য করব? তোমাদের অত্যাচার সহ্য করেছি অনেক, কিন্তু চুপ থাকতাম। যে কোনো একদিন তোমাদের মন পাবো। হয়তো তোমাদের মনে হবে যে আমিও একজন মানুষ, আমারও ভালো লাগা ভালো থাকার অধিকার আছে। কিন্তু না, তোমরা তেমন মানুষই না। তোমরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে, আবার আমার অধিকারটুকুও আমার থেকে ছিনিয়ে নেবে। তোমার বউ হয়ে এই বাড়িতে তোমার ভালোবাসাটাও আমি পাইনি। ওকে ফাইন, ভালো নাই বাসো, কিন্তু যাকে ভালোবাসো না তাকে বিয়ে করার দরকার কি? ওহো,
তোমরা তো আবার গরিব ঘরের শিক্ষিত কর্মঠ মেয়ে খোঁজো, যে কিনা তোমাদের বিনা বেতনে চাকরানি হয়ে থাকবে, যার কাজ এই বাড়ির লোকের জন্য দিন রাত খেটে মরা, কিন্তু স্বামীর ভালোবাসা পাবে না, উল্টো স্বামীর তিক্ত ব্যবহার পাবে। আশেপাশে থেকে লোকজন জড়ো হয়েছে, এটা অনেক আগেই হয়। রুবিনা অনেক জোরে জোরে কথা বলে। তার কণ্ঠ পেয়ে অনেকে নিজেদের ফ্ল্যাট থেকে উকি দিয়ে দেখছে, আবার অনেকে নিজের কাজের জন্য বাইরে বের হয়ে এদের কীর্তিকলাপ দেখে দাঁড়িয়ে পড়েছে। শ্রেয়া সবার দিকে তাকিয়ে দেখল, তারপর অনেকে উদ্দেশ্য করে আস্তে আস্তে বলে, আমরা মেয়েরা বিয়ের আগে থেকে শিখেছি স্বামীর সেবা করতে হয়, শাশুড়ির আদেশ পালন করতে হয়, শ্বশুরবাড়ির সব কাজ নিজে করতে হয়, এটা মেয়েদের দায়িত্ব। আমিও এমন পর্যায়ের মেয়ে, আমিও এই কাজগুলো করার মতো মন মানসিকতা রাখি। আমিও আমার স্বামীর সেবা, শাশুড়ির সেবা, পুরো পরিবারের সেবা করতে রাজি। কিন্তু বিনিময়ে কী পাচ্ছি? স্বামী আমার বাইরের নারীর সাথে ঘুরে বেড়ে নষ্টামি করে, আর শাশুড়ি আমাকে কুকুরের মতো খাটিয়ে মারে, তার সাথে যোগ আছে 2 ননদ। এটাই কি মেয়েদের জীবন? না, এটা মেয়েদের জীবন না। মেয়েদের যেমন তার স্বামীর সংসার মনোযোগ দিয়ে করতে হয়, তেমন একজন ছেলেরও তার বউ তার সংসারের প্রতি মনোযোগী হতে হয়। আমার এই সংসার একতরফা সংসার, যেটা আমি গোটা 1.5 বছর ধরে একা একা সাজিয়েছি। তোমাকে নিয়ে, মাকে নিয়ে, বোনদের নিয়ে সুখে থাকার বহু চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে আমি হেরে গেছি। তোমরা আমার ভালোবাসার মূল্য দাওনি। বাইরে চাকচিক্য দেখে সেদিকে চলে গেলে আমাকে বানিয়ে দিলে মরিচা ধরা এক অবহেলিত নারী। এখন আমি এ মরিচার আড়াল থেকে বেরিয়ে চাকচিক্য হব। তবে তোমাদের মতো নোংরা সমাজের লোকেদের মতো মন মানসিকতা কখনোই আমি আমার মধ্যে আনতে পারবো না। আমার একতরফা করা সংসার হার মেনে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু হারিয়ে দিচ্ছি তোমাকে। কথাগুলো বলে চারপাশটা দেখল শ্রেয়া। ফ্ল্যাটের মালিক মাত্র এসেছে সেখানে। মালিকের বউ শ্রেয়ার কাছে এসে বলেন, কি হয়েছে মা, এভাবে চলে যাচ্ছ কেন? গায়ে মরিচা ধরেছে আমার স্বামী, তাই অন্য নারীতে মেতেছে। চাকচিক্য দেখে সেদিকে মোহিত হয়েছে আমার স্বামী, অথচ ঘরের মরিচা তার জন্য নিজেকে চাকচিক্য করে গড়ে তুলতে পারেনি। শ্রেয়ার উক্তিগুলো শুনে বুঝে নিল মহিলাটি। ঘুরে তাকালো রনির দিকে। এই বিষয়ে কিছু না বলে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, লোহায় মরিচা ধরলে যে লোহা অক্ষম হয়, এটা কিন্তু ভুল। নিজেকে শক্ত রাখতে হয়। ব্যবস্থা কি হয়েছে তার? এই ঢাকা শহর যে বড় ভয়ানক। চোখের পানি মুছল শ্রেয়া। রনিকে কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রু বর্ষণ, অথচ যার জন্য শ্রেয়া দুঃখ পাচ্ছে তার কোনো হেলদোল নেই। শ্রেয়া এবার ওড়না শক্ত করে ধরে বলে, মরে যাব তাও নিজেকে বাজেভাবে রূপান্তর করব না, তবে সুন্দরভাবে বসবাস করার মতো ব্যবস্থা করা হয়েছে আমার। কথাগুলো বলে শ্রেয়া অর্পার কাছে আসে। যেহেতু ফার্নিচার 2টা, তাই বেশি সময় লাগেনি। ওগুলো গাড়িতে নেওয়ার সাথে সাথে অর্পা ও শ্রেয়া এগিয়ে যায় গাড়ির দিকে। কিছু দূর হেঁটে আবারও পিছনে ঘুরে তাকালো শ্রেয়া। রনির দিকে তাকালো সে। বিয়ে করে বউ হয়ে এসেছিল এই ফ্ল্যাটেই। লোকগুলোর তিক্ততা সহ্য করলেও ওগুলো পানসে হয়ে যায়, কিন্তু স্ত্রী হয়ে স্বামীর মনে জায়গা করতে না পারলে এই সংসার ফিকে পড়ে যায়। সংসারে তৃতীয় ব্যক্তি আসলেও তাকে সুযোগ দিতে নেই। আর সেখানে রনি সাদরে গ্রহণ করেছে তার জীবনে অন্য নারীকে। শ্রেয়া মনে মনে ভাবছে, একটিবার যদি আমার হাত ধরে বলতে, পাপ করেছি, এখন আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও, আমি ভালো পথে চলবো। অট্টালিকা না রাখি কুড়ে ঘরে রাজরানী হবে তুমি, কিন্তু পবিত্র সম্পর্কে ছেড়ে যেও না। ভালোবাসবো, মন থেকে ভালোবাসবো তোমাকে। আমি তাহলে তোমাকে ছেড়ে যেতাম না রানী। পাপ করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দেন, কিন্তু যে পাপকে স্বীকার করে না তাকে কিভাবে মাপ করা যায়? কথাগুলো শ্রেয়া মনে মনে ভাবছে, যার কারণে তার মনে হতে থাকে রনি তাকে এই কথাগুলো বলছে, কিন্তু না, এগুলো তার ভ্রম। আসলে ইচ্ছার বাইরে কোনো কিছু করতে গেলে মাঝে মাঝে চাওয়া পাওয়াগুলো না চাইতেই কানে বাজতে থাকে। এটা একরকম মনের রোগ, যেমন শ্রেয়ার মধ্যেও চলছে। সে চায় রনি একটিবার তার ভুল শুধরে নেওয়ার জন্য চেষ্টা করুক। সংসার ছাড়তে কেউ চায় না। শ্রেয়া নিজেরও ইচ্ছা নেই সংসার ছাড়ার, কিন্তু এদের ভাবগতিতে কোনো কিছুই প্রকাশ পায় না। রনি একটিবারও বলেনি যে আমি তোমার হয়ে থাকবো। শাশুড়ি একটিবার বলেনি তুমি থেকে যাও, আমার ছেলেকে আমি শাসন করব যাতে ও বাইরে নজর না দেয়। কথাগুলো ভেবে কান্না পেল শ্রেয়ার। মানুষ এতটাও নির্দয় হয় কিভাবে? কাঁধে অর্পার হাত পেতেই শ্রেয়া তাকালো অর্পার দিকে, তারপর রনির উদ্দেশ্যে বলে, ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। একটু সময় লাগবে আমার, কিন্তু ডিভোর্স তো আমি দিবই। বলে গাড়িতে ওঠে শ্রেয়া। অর্পা এসে বসেছে তার পাশে। এতক্ষণ নিজেকে সংযত রাখলেও এখন আর পারল না। হাওমাও করে কান্না করে দিল শ্রেয়া। অর্পার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো হয়ে গেল। কান্না করতে করতে বলে, ঘরে কুকুর বিড়াল পুষলে ওদের প্রতিও ভালোবাসা বৃদ্ধি পায়। আমি তো জলজন্ত মানুষ ছিলাম, কেন আমার স্বামী আমাকে ভালোবাসতে পারল না? আমার দোষটা কোথায়? শ্রেয়ার মাথায় হাত বোলাতে বোলাতে অর্পা বলে, বাঙালি ঘরোয়া নারী দেখে বিয়ে করে আবার তাকে দূরে ঠেলে দেওয়া এদের স্বভাব। তবে আমি বলবো, সব পুরুষ এক না। কিছু কিছু নারীও আছে পুরুষদের জীবনটা নষ্ট করে দেয়। অনেক মেয়েই আছে পুরুষদের থেকে তার চাহিদা, তার সব কিছু ছলে বলে আদায় করে নেয়, কিন্তু যার কাছ থেকে সব কিছু আদায় করে তার মনের ভিতরের অবস্থা বুঝতে চায় না। এভাবে কান্না করবি না। যে তোর মূল্য দেয় না তার জন্য চোখের পানি ফেলে কী পাবি তুই? উঠে বসে শ্রেয়া। চোখের পানি মুছে বলে, আমি এতটুকু করতে চাইনি। একটা স্বাভাবিক সংসার আমি ডিজার্ভ করি। হ্যাঁ, সংসারে খুঁটিনাটি ঝামেলা অশান্তি থাকে। স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি ঝামেলা না হলে এটা মিষ্টি মধুর সম্পর্ক হয় না। কিন্তু আমার জীবনটা পুরোই আলাদা।
এরা সম্পর্কের মূল্যই দেয় না। ওদিকে আমার ভোলা ভালা মা মা নিজে ঠিক মতো চলতে পারে না, বোনের জন্য খরচ করে কোনো রকমের দিন পার করে, কিন্তু শাশুড়ি কিছু চাওয়ার সাথে সাথে ধার দেনা করে শাশুড়ি চাওয়া পাওয়া পূরণ করে আমার সুখের কথা ভেবে। আর এগুলো দেখলে মনে হয় জন্মের সময় মরলাম না কেন। সাথে সাথে অল্পা চেপে ধরে শ্রেয়ার মুখ, বলে ওঠে, বাজে কথা বলবি না, এটাও তোর ভাগ্যে লেখা ছিল। যেখান থেকে নিজেকে বের করতে সক্ষম হয়েছিস তুই। কত মানুষ আছে ভাগ্য ভাগ্য বলে মুখ বুজে অন্যকে প্রশ্রয় দেয়, তো এটা করিসনি। জীবনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তুই পেয়েছিস। আমি তোকে একটা বীজ এনে দিয়েছি, এবার এটাকে যত্ন করে কিভাবে বৃক্ষরোপণ করবি আর তা থেকে ভালো ফল পাবি, এটা তোর উপর নির্ভর করবে। আমাকে এবার থেকে সাহসের সাথে চলতে হবে, আমার মা বোনের পাশে দাঁড়াতে হবে। আমি জানি মা যদি একবার বুঝতে পারে যে এই সংসার জীবনের বাইরেও মেয়েরা নিজ যোগ্যতায় সততার সাথে জীবন এগিয়ে নিতে পারে, তাহলে মা আমাকে সাপোর্ট করবে। মা তো পুরনো রীতিনীতি অনুসরণ করে। তখন নানি দাদিদের কথা ছিল অন্যরকম। বাবা থাকলে মা এতটা জোর আমাকে কখনোই করতো না। মা মায়ের জায়গায় ঠিক আছে। হাজার হোক তার গর্ভে 2 কন্যা সন্তান হয়েছে। আমাকে নিয়ে বড় জোর 2-3 দিন সুখে থাকতো, তারপর আমরা 3 মেয়ে মানুষ মিলে এই সমাজে সুখে থাকতে পারতাম না। ভাগ্য যখন আমার সুখের রাস্তা দেখিয়ে দিয়েছে, আমাকেই পরিবর্তন হতে হবে। সততার সাথেও মেয়েদের জীবন বদলানো যায়, আমি সেটা প্রমাণ করব। শ্রেয়ার কথা শেষ হতে একজন লোক এসে বলে, মালগুলো বাঁধা হয়ে গেছে, আপনারা গাড়ি নিয়ে যান, আমরা আপনাদের পিছন পিছন আসছি। লোকটির কথায় ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। গাড়ির ফ্রন্ট সিটের মিররে তাকালো শ্রেয়া। 1.5 বছরের সংসার হাজার হোক এত তাড়াতাড়ি মন থেকে মুছবে না। আয়নায় তাকিয়ে দেখল রনিকে। রনির মধ্যে কোনো হেলদোল নেই। রুবিনা হা হুতাশ করতে থাকে। প্রতিবেশীরা মুখ ভেঙচি দিয়ে নিজেদের কাজে চলে যাচ্ছে। শ্রেয়া এটা শিওর যে সে আগে থেকে বলে রাখলে এরা এই দুঃখটা ভোগ করতো না। অন্তত কিছুদিনের জন্য হলেও শ্রেয়ার শূন্যতা বুঝুক। আজ বাড়িতে কাজ করার কেউ নেই। এবার বুঝুক এতজনের জন্য একা কাজ করতে কেমন লাগে। যেটা শ্রেয়া একা একা মুখ বুজে সহ্য করত, ওটা এবার 3 জনে মিলে করুক।